নীলা, তোকে একটা কথা বলার ছিল। শোন, তোর আজে বাজে কথা শোনার টাইম আমার নাই। যা এখান থেকে। প্লিজ কথাটা একবার শোন। আমি বলছি না এখান থেকে যা। প্লিজ একবার শোন। ওকে বল। আর যদি উল্টাপাল্টা কিছু বলছো তো খবর আছে। আসলে আমি তোকে সেই ছোটবেলা থেকে খুব ভালোবাসি। কথাটা বলার সাথে সাথেই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না। তুই এই কথা বলার সাহস পেলি কোথা থেকে? ফকিন্নি হয়ে চাঁদে যাওয়ার স্বপ্ন দেখা বাদ দে। আমি চুপ করে আছি। আমাকে প্রেমের ফাঁদে ফেলে আমার বাবার সম্পত্তি নিজের করার ধান্দা, তাই না? সত্যি নীলা, মামার সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। আমি শুধু তোকে ভালোবাসি। চুপ। তোদের মতো ছোট লোকের বাচ্চাদেরকে ভালো করেই চেনা আছে। যা এখান থেকে। এরপর যদি কখনো আর একবার বলিস আমাকে ভালোবাসিস, তাহলে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব, মনে থাকে যেন। চলুন তাহলে এবার আমার বিষয়ে কিছু বলি। আমি একজন গরিব পরিবারের সন্তান। আমার নাম তামজিদ। বাবা মায়ের বড় সন্তান। লেখাপড়া অনেক মেধাবী, কিন্তু বাবা মা পড়ালেখা চালাতে সক্ষম না। তাই মামার বাসায় থাকি। মামা সব পড়ালেখা খরচ চালান। মামা একজন বড় ব্যবসায়ী। তার একমাত্র মেয়ে নীলা যেমন সুন্দরী তেমনি দিমাগী। আমাকে একদম সহ্য করতে পারে না। আমি নীলাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি। অনেকবার বলেছি, আর সেজন্য খেতে হয়েছে চর, হতে হয়েছে অপমান। তাহলে চলুন গল্পে ফিরে যাই। আমি আর কিছু না বলেই রুমে এসে অনেক কান্না করলাম। চোখ লাল হয়ে গেছে। গরিব বলে কি ভালোবাসতে পারি না? গরিবরা কি মানুষ না? নাকি গরিবদের ভালোবাসার অধিকার নেই? গালটা ব্যথা করছে খুব। থাপ্পড়টা খুব জোরে মেরেছিল। ডাক দিল। আমি তাড়াতাড়ি করে নিজেকে কন্ট্রোল করে বললাম, আসতেছি। তারপর চোখ মুছে মামির কাছে গেলাম। জি মামি, বলেন। এ কি, তোমার গালে এমন দাগ কেন? আর তোমার চোখগুলো এত লাল হয়েছে কেন? কই কিছু না তো মামি। দেখি নীলা অবাক হয়ে তাকিয়ে আছে। মামি, আসলে কালে মশা বসেছিল তো, তাই রাগ করে থাপ্পড় মেরেছিলাম, তাই মনে হয় দাগ হয়ে গেছে। এটা তুমি কাজ করছো? এভাবে কেউ চড় মারে কেউ নিজেকে? আরে বাদ দেন তো, আমি একজন গরিব বাবা মায়ের ছেলে। আমার কিছু হলে যায় আসে না। বলার সাথে সাথে মামি আরেকটা থাপ্পড় দিয়ে দিল। চুপ বেয়াদব ছেলে, তুই জানোস না আমি তোকে কতটা ভালোবাসি? তোর কিছু হলে আমি বাঁচতে পারবো না। বলে কান্না করে দিল। আরে মামি, কাঁদেন কেন? তুই আমার সাথে আর কখনো কথা বলবি না। সরি মামি, আমার ভুল হয়ে গেছে, আর বলবো না। আমার মাথায় হাত রেখে বল, তুই নিজেকে ছোট লোক গরিব বলবি না। ঠিক আছে, বলবো না। এইসব দেখে নীলা রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। এখানে আমার তেমন কোনো বন্ধুও নাই, তাই সবসময় বাসায় একাই কাটাতে হয়। বিকেলবেলা একটু ছাদে গেলাম। বসে বসে ভাবতেছি কবে গরিব লোকের খাতা থেকে নিজের নাম, পরিবারের নাম মুছে ফেলতে পারবো। এমন সময় দেখি নীলা কারোর সাথে ফোনে কথা বলতে বলতে ছাদে আসলো। আমি অন্য কিছুতে মন দিলাম। ওর কিছু কিছু কথা শোনা যাচ্ছিল। শোনা বাবু, আমাকে বিয়ে করবে কবে? সত্যি বাবু? ঠিক আছে, আমি বাবাকে কালকেই তোমার কথা বলবো যে রাজ তোমার সাথে কথা বলতে চাই। ওকে বাবু, তাহলে এখন রাখি। ওকে বাই। আমাকে বলল, হাই, তুই ওখানে কেন? এমনি ভালো লাগছে না, তাই বসে আছি। আমি এখানে কথা বলছিলাম, এগুলো শুনছিলি তাই না? আরে আমি তো তোর আগে ছাদে আসছি। চুপ। তুই জানোস আমি এই সময় সাথে কথা বলতে আসবো, তাই আগেই এসে বসেছিলি। আরে আমি সত্যি বলছি, আমার ভালো লাগছিল না, তাই এসে বসে আছি। ওকে, যা এখান থেকে। একটা কথা বলবো? চর খাওয়ার কথা মনে আছে? এটা তোর ভালোর জন্যই বলবো। কি বল? এই যে তুই রাজের সাথে সম্পর্ক করছিস, ওই রাজ ছেলেটা ভালো না। বলার সাথে সাথে আর দুইটা থাপ্পড়। তোর লজ্জা নাই? তোকে এত অপমান অবহেলা করি তারপরেও আমাকে রাগাস? আমি তো তোর জন্যই বললাম। তুই কে আমাকে ভালো মন্দ জ্ঞান দেওয়ার? আমি তো তোর ফুফাতো ভাই। চুপ। ফকিন্নে আবার ভাই? প্লিজ নীলা, এই ফকিনি কথাটা বলবি না, এটা শুনলে খুব কষ্ট লাগে। তাও তো তোর লজ্জা হয় না বা আমার সাথে কথা বলস? তোর সাথে কথা না বলে তুই কি খুশি? তুই আমার সাথে কথা না বললে আমার থেকে খুশি আর কেউ হবে না। ওকে, তোর সাথে আর কখনো কথা বলবো না বলে চলে আসলাম। তারপর থেকে নীলার সাথে আর কথা বলি না। ভার্সিটিতে গেলাম অনেকদিন পর। নীলার বান্ধবী মিম আমাকে খুব ভালোবাসে, কিন্তু নীলার জায়গায় কাউকে ভালোবাসতে পারবো না। গেট দিয়ে ঢোকার সাথে সাথে মিম আমার সামনে এসে দাঁড়ালো। এতদিন পর ভার্সিটি আসলে কেন? না এমনি। তুমি জানো না আমি তোমাকে না দেখলে পাগলের মতো হয়ে যাই? দেখো এসব বাদ দাও, আমি তোমাকে ভালোবাসি না। আমি তো ভালোবাসি। প্লিজ চলো না একটু ওদিকে হাঁটি।
কিছু না বলে চলে আসতে লাগলাম। হঠাৎ করে নীলা কোথা থেকে এসে যেন আমার সামনে এসে দাঁড়ালো। ভালোই তো প্রথমে আমাকে ভালোবাসার ফাঁদে ফেলতে চাইছিলি, ফেলতে পারিস নাই। এখন আমার বড়লোক বান্ধবীর দিকে নজর দিয়েছিস। আমি চুপ করে আছি। কিরে ছোট লোকের বাচ্চা, কথা বলোস না কেন? চুপ, আর একটা বাজে কথাও বলবি না ওর নামে। তোর এত জলে কেন ওর জন্য? কারণ আমি তামজিৎকে ভালোবাসি। ও তাই বুঝি। শোন, এই ছোট লোকের বাচ্চা তোকে ভালোবাসে না, শুধু বড়লোক হওয়ার জন্য তোকে কাজে লাগাবে, আর কিচ্ছু না। ছি ছি, নিজের ফুফাতো ভাইয়ের সম্পর্কে বলতে তো নিজের বেবিকে একটুও বাধা দেয় না। কে ফুবাতো ভাই? ওর মতো ছোট লোক ধান্দাবাজ কখনো আমার ভাই হতে পারে না। চুপ নীলা, তোমার 2 পায়ে ধরি, তুমি আর কিছু বলবে না। কেন? সত্যি কথা শুনতে খুব কষ্ট হয়। হ্যাঁ, আমি ছোট লোক, গরিব, কিন্তু লোভী না। তুই লুভি, আর তোর মতো লুভি ছেলে আমি আর একটাও দেখি নাই। আমার তো মনে হয় তোর মতো লুভি ছেলে আমার ফুপুর পেট হয়ে অন্য কারো সন্তান তুই। আমি আর সহ্য করতে না পেরে ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে দিলাম। পুরো ভার্সিটির সবাই হা করে তাকিয়ে রইল। নীলা চুপচাপ ওখান থেকে চলে আসলো। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। কার না এমন কষ্ট হবে যদি কারো জন্ম নিয়ে কেউ কথা বলে। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ওই, তুমি কাঁদছো কেন? আমার না খুব কষ্ট হচ্ছে। আমি এটা কি করলাম? নীলাকে থাপ্পড় দিতে পারলাম আমি? তুমি একদম ঠিক কাজ করেছো। তোমার জায়গায় আমি হলে আরো কয়েকটা বেশি দিতাম। আমার আর কিছু ভালো লাগছে না, আমি বাসায় চলে যাব। বাসায় একা থাকলে মন আরো বেশি খারাপ হবে। না, আমার মন খারাপ হলে আমি একাই থাকি। ওকে, যাও তাহলে। ওকে। তারপর আমি বাসায় চলে আসলাম। মনে মনে ভাবতে ভাবতে আসলাম বাসা সব কিছু এতক্ষণে ভেঙে দিয়েছে, কিন্তু বাসায় এসে দেখি সব ঠিকঠাক আছে, সব কিছু স্বাভাবিক। আমি চুপচাপ করে রুমে চলে গেলাম। একটু পর নীলা আমার রুমে আসলো। আমি তো পুরো অবাক। সরি, আমাকে ক্ষমা করে দাও। না, ক্ষমা চাওয়া উচিত আমার। তুমি কেন চাচ্ছ? পারলে আমাকে ক্ষমা করে দাও। আমি আবারও ওর কথায় অবাক হলাম। আমি স্বপ্ন দেখছি না তো? একটা চিমটি কাটো তো। আউচ, এত জোরে কেউ চিমটি দেয়? তুমিই তো দিতে বললে। তা আজকে হঠাৎ এত ভালো ব্যবহার, কাহিনী কি? সরি, আমি আসলে আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, আর তোমাকে অনেক কষ্ট দিয়েছি। হ্যাঁ, আমি অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমার মতো সুখী ব্যক্তি আর একটাও নেই। কেন এমন মনে হলো? আমি তো সবসময় এটাই চাই, তুমি আমার সাথে ভালো ব্যবহার করো, আমার সাথে কথা বলো, আমার সাথে মিলেমিশে থাকো। ও ও তাই? হ্যাঁ। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? বলবো না তোরে। কেন বলবি না আমাকে? চল নিচে যাই, আম্মুর সামনে চল, আম্মুর কাছে বলবো। ওকে। তারপর আমরা নিচে মামির কাছে এলাম। মামিও অবাক আমাদের দুজনকে একসাথে দেখে। কি ব্যাপার, আজকে দুজনে একসাথে? কেন, থাকতে পারি না নাকি? কেন পারবি না? তাহলে মা তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। না, কানে কানে বলবো, না হলে তামচিৎ শুনে ফেলবে। ওকে, আমাকেই বল। তারপর নীলা মামির কানে কি যেন ফিসফিস করে বলল। মনে হচ্ছে মামি কথাটা শুনে মহা খুশি। আমাকে কেউ বলো না প্লিজ। চুপ, এটা আমার আর আম্মুর পার্সোনাল ব্যাপার, তুই শুনবি কেন? তাহলে আমাকে রুম থেকে ডেকে আনলে কেন? এই এমনি। তামজিৎ, তোমার আব্বু আম্মুকে কালকেই ঢাকায় আসতে বলো। ওকে। তারপর আমি রুমে এসে বাসায় ফোন দিলাম। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বাবা, তুমি কেমন আছো? জি আব্বাজান, ভালো আছি। মা, মাহিন, আতুহা কেমন আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। তোমার মামি, মামা আর নীলা কেমন আছে? জি আব্বাজান, ভালো আছে। আমি আসলে আব্বাজান একটা কথা বলার জন্য ফোন দিছি। হ্যাঁ বল। কালকে মামি তোমাকে আর আম্মুকে ঢাকায় আসতে বলেছে। কেন? আমি জানি না, কালকে আসলেই জানতে পারবে। ঠিক আছে, কালকেই চলে আসবো। ওকে, রাখি তাহলে, ভালো থাকবেন। ওকে। তারপর একটা ঘুম দিলাম। বিকেলে নীলাটাকে ঘুম ভাঙলো। ওঠ, সন্ধ্যা হয়ে আসলো, এখনো ঘুমাস? না, একটু খারাপ লাগছিল, তাই ঘুমিয়ে গিয়েছিলাম। ও চল ছাদে যাব। নীলা হঠাৎ এমন পরিবর্তন দেখে সত্যি এখন বিশ্বাস করতে পারছি না। আই কি হলো? দাঁড়া, আমি ফ্রেশ হয়ে আসি। যা। আমি ফ্রেশ হয়ে তারপর ছাদে চলে গেলাম। ছাদের এক কোণে দাঁড়ালাম, কেউ কোনো কথা বলছি না। ব্যস্ত শহরটা কত সুন্দর তাই না? তবে গ্রামের মতো না। তাই বুঝি গ্রাম আরো সুন্দর। হ্যাঁ, গ্রাম তো অনেক সুন্দর।
যার ফসল ভরা মাঠের দিকে তাকালে ভুলে যায় সব দুঃখ কষ্ট। তাহলে একবারও গ্রামে নিয়ে গেলি না কেন? তুই গেলে তো নিয়ে যেতাম। হ্যাঁ আমি যাব, নিয়ে যাবি? হ্যাঁ। তোমার হাতটা ধরি। কেন কেন? যা, ধরবো না। কেন কেন? কেন? কেন তোর মাথা? ধর আমার হাত। না, ধরবো না। তুই না বললি ধরবি? তখন ধরতে চাইছিলাম, তুই ধরতে দেস নাই। এখন তো ধরতে বলছি, ধর। না, এখন মন চাচ্ছে না। রাগ হয়েছে বুঝি? জানি না। আরে বল না। জানি না। বলে চলে যাচ্ছিল, পিছন থেকে হাতটা ধরে ফেললাম। কোথায় যাস? তুই আমার হাত ধরলি কেন? তুই যে চলে যাচ্ছিস তাই। যখনই জামাইয়ের সাথে হাত ধরে একবার চলে যাব, তখন কি করবি? চুপ হয়ে গেলাম। কিরে, চুপ হয়ে গেলি কেন? তখন আর কি করব, কিছুই তো করার নাই। তোমার হাত ধরে থাকার যোগ্যতা তো আমার নাই। আমার হাত ধরার যোগ্যতা যেহেতু নাই, তাহলে এখন ধরলি কেন বল? সরি, ভুলে গেছে, আর হবে না। ঠাস করে দেব না, একটা ভাবলো তাই না? আমি কি ভাবলিলাম? তুই তো নিজে বলেছিলি আমার কোনো যোগ্যতা নাই। বলেছিলাম, এখন তো বলি নাই। তা বলস নাই। তাহলে এত বেশি কথা বলস কেন? ঠিক আছে, আর বলবো না। ওকে। ও, আরেকটা কথা, কালকে থেকে যদি তোকে ওই মিমের আশেপাশে দেখি, হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। কেন যাব না? মিম আমাকে ভালোবাসে। চুপ! ভালোবাসার কথা বললে গলা টিপে মেরে ফেলবো তোকে। কেন? তুই তো রাজকে ভালোবাসিস, আমি কিছু বলি নাকি? ঠিক আছে, আমি আর রাজের সাথে কথা বলবো না। কেন? আমি কে যার জন্য তুই তোর ভালোবাসা মানুষের সাথে কথা বলবি না? এত কিছু বলতে পারবো না। ওকে, আসলে মিম মেয়েটা আমাকে খুব ভালোবাসে। আমার কলার ধরে নীলা বলল, মিম ভালোবাসে। আর আমি কি করি, তোর মাথায় বাড়ি দেই? তুই সারাদিন শুধু অপমান করিস, আর কিছু বলে ঠাস করে থাপ্পড় দেস। নীলা রেগে বেগুন হয়ে যাচ্ছে। আমি তোকে মারি তাই না? দাঁড়া। কথাটা বলেই একটা লাঠি হাতে নিয়ে মাথায় বাড়ি দিল। তারপর আর কিছু যাই না, নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। এ কি, নীলা আমার বুকে শুয়ে আছে। এই অবস্থায় নীলাকে খুব সুন্দর লাগতেছে। মন চাচ্ছে ওর কপালে একটা চুমু দেই। যে ভাবা সেই কাজ করতে গেলাম, কিন্তু মাথাটা তুলতে আর পারলাম না। মাথা প্রচণ্ড ব্যথা। মাথায় হাত দিয়ে দেখি মাথায় ব্যান্ডেজ করা। তার মানে মাথা ফাটছে। কি মেরে বাবা, সত্যি সত্যি মাথায় বাড়ি মারছে। প্রচণ্ড জোরে হিসু পাইছে। কি যে করি, নীলাকে বুক থেকে সরাতে চাইলাম, আর শক্ত করে জড়িয়ে ধরলো। ওই নীলা ওঠ, ওই নীলা ওঠ না প্লিজ, না হলে আমি শেষ। উম, প্লিজ ওঠ, না হলে আমি গেলাম। জোরে একটা ধাক্কা দিলাম, ঠাস করে নিচে পড়ে গেল। ও মা গো, আমি গেলাম গো। দৌড়ে টয়লেটে চলে গেলাম। এসব দেখে নীলা রাগে অজগরের মতো ফুসছে। না, এখন ভাবনা ধরলে রক্ষা নাই। ও মা গো, কি ব্যথা! ভূত ভূত! ওই চুপ! একদম চুপ। কোথায় ভূত? তো তুই এত রাত আমার রুমে কেন? ন্যাকামো হচ্ছে তাই না? কিসের ন্যাকামো? সারা রাত তোর রুমে ছিলাম, আর তুই আমাকে খাট থেকে ফেলে দিলি কেন? কই, আমি তো কাউকে ফালাইনি। আমি জানি তুই সব কিছু জেনেও না জানার ভান করতেছিস, আর তুই প্রতিশোধ নিয়েছিস। আমি কোনো প্রতিশোধ নেইনি। আমার প্রচুর হিসু পাইছিল, তাই তাড়াতাড়ি করে চলে গেছি। আর তখন তো আমি তোকে দেখতে পাইলাম না। দেখবি কেমনে? তোর চোখ থাকে আকাশে। চুপ থাক, তোর ডাইরেক্ট শোনার টাইম নাই, আমার ঘুম পাচ্ছে। ও, এখন যদি মিম পেছাল পারতো খুব মজা লাগতো তাই না? আমি কারো কথা শুনতে চাই না, আমি ঘুমাই। বলে শুয়ে পড়লাম। দেখি নীলাও খাটে আসলো। তুই খাটে আসলি কেন? ঘুমাবো তাই। না, তুই আমার সাথে ঘুমাবি না। কেন? আর এতক্ষণ তোর সাথেই ছিলাম। কি? হ্যাঁ। আল্লাহ, তুমি জানো আমার সাথে কি কি করছে। ওই চুপ শয়তান! তুই তো আমার ইজ্জতে হাত দেস নাই। ও আল্লাহ, এই ছেলের দেখছি মুখে কোনো কথাই আটকায় না। কেন? আমি তো সত্যি কথাই বলছি। তোর সব কিছু দেখে নিছি আমি। আর কিছু বলবি তুই? ওই, কাঁদোস কেন? তুই আমার বউয়ের সম্পদ এভাবে নষ্ট করলি। আল্লাহ, কিভাবে এই ছেলেকে বুঝাবো আমি যে আমি ওর শরীরে একটুও ধরি নাই? চুপ, আমি দেখছি তুই আমার বুকের উপর ঘুমাইছিলি। কি? তুই দেখেই আমাকে ফেলেছিস? না না না, মানে তা না। চুপ, আমি সব বুঝে ফেলেছি। শোধ হয়ে গেছে। কি শোধ হয়েছে? তুই আমার মাথা ফাটিয়েছিস, আমি তোকে ফেলে দিয়েছি। শোধ। তুই সুস্থ না, এজন্য মারলাম। না হলে তোকে এমন মার মারতাম, বাপের নাম ভুলিয়ে দিতাম। হয়েছে হয়েছে, আর চাপা মারতে হবে না। কি? আমি চাপা মারি? না না, আমি চাপা মারি, এবার ঘুমাতে পারি।
ওকে যা ঘুমা। ওকে, আর খবরদার আমার এদিকে আসবি না। ওকে। তারপর কখন ঘুমিয়েছি মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি আবার নীলা আমার বুকে। আমি আস্তে করে নীলাকে ডাক দিলাম। আর একটু ঘুমাই। ঘুমাও, কোনো সমস্যা নেই, আমাকে ছাড়ো, আমি যাই। না। ওই, আমি কি তোর জামাই লাগি নাকি তুই আমাকে এভাবে ধরে ঘুমাবি? হুম। কি? কেন, হলে সমস্যা নাকি? হ্যাঁ, তোর মতো ডাইনি বউ লাগবে না আমার। কি? আমি ডাইনি? আমি জানি এটা বলে তুই উঠে যাবি, এর জন্য বলেছি যা এবার ফ্রেশ হয়ে নে, কলেজে তো যাওয়া লাগবে তাই না? এটার শোধ পরে নেব। বলে নীলা ফ্রেশ হতে চলে গেল। বিশ্বাস হয় না নীলা এত তাড়াতাড়ি কিভাবে এতটা ভালো হয়ে যাবে, আমার সাথে এত ভালো ব্যবহার করবে। তারপর আমিও ফ্রেশ হয়ে সকালে খাবার খেয়ে নিলাম। খাবার টেবিলে মামি জিজ্ঞাসা করলো কালকে কি হয়েছিল আর আমার মাথা কীভাবে ফাটলো। আমি নীলার দিকে তাকালাম, দেখলাম নীলার মুখ শুকিয়ে গেছে, ভয় পেয়েছে। যদি আমি বলে দিই তাই। কি হয়েছিল বলো? আসলে আমি ছাদে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে কে যেন পিছন থেকে মাথায় বাড়ি মারল। তারপর কি হয়েছে জানি না, জ্ঞান আসার পর দেখি আমি রুমে। কে মারছে দেখতে পাওনি তাহলে? না মামি, দেখতে পেলে তো ডাইন হোক বা শাকচুন্নি ধরে এমন কেলানি দিতাম সারা জীবন মনে রাখতো। তারপর খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। নীলাও দেখি আমার পেছনে পেছনে অজগরের মতো রাগে ফুসতে ফুসতে আসতেছে। আমি জানি এখন কাল নাগানির একটা ঝড় উঠবে, তাই আমি আগে থেকেই ঝড়ের মোকাবেলার জন্য প্রস্তুতি নিলাম। আমি এসে বিছানায় শুয়ে পড়লাম। ওই, আমি ডাইনি, আমি সাতচুন্নি। না, তুই তো রাজের বউ, ডাইনি হতে যাবি কেন? এখানে রাজ আসলো কোথা থেকে? কেন, যা সত্যি তাই তো বললাম। না, এটা সত্যি না, আমি তোকে বিয়ে করব। আমি তো বিয়ে করব না। কেন? মিম আমাকে ভালোবাসে, মিমকে বিয়ে করব আমি। ও, তার মানে আমি তোকে ভালোবাসি না? কেন, তুই তো রাজকে ভালোবাসিস, আমাকে তো না। দেখি নীলার মুখটা মলিন হয়ে গেল, মনে হচ্ছে কে যেন হারিয়ে ফেলেছে। একটু পর মামি ডাক শুনতে পেলাম। ওই তামজিৎ, ওই নীলা, কই তোরা? দেখ কে এসেছে। তারপর আমি নীলার রুম থেকে বের হয়ে দেখি আব্বু আম্মু এসেছে। কেমন আছো আব্বু আম্মু? ভালো। তুমি কেমন আছো নীলা? ভালো। আব্বু, তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? পড়াশোনা কেমন হচ্ছে মামনি? জি ফুপি, ভালো। ও, ভালো হলেই ভালো। ঠিক আছে, আপনারা ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার রেডি করছি। তারপর আব্বু আম্মু ফ্রেশ হতে চলে গেল। আমার মাথা রাগে গরম হয়ে গেল। একবার জিজ্ঞাসা করলো না যে আমি কেমন আছি, আর আমার মাথা ফেটে গেছে সেটার দিকে কোনো নজরই নাই। নীলা মনে হয় আমার একটা বুঝতে পারলো, এই জন্য আমাকে চোখ মেরে বলল, খুব হিংসা হয়, আমার মতো হতে চাও? তোর মতো কখনো হব না আমি। বলে চলে আসলাম সেখান থেকে। 30 মিনিট পর নীলা আমাকে ডেকে নিল। ওই চল, নিচে সবাই তোকে ডাকতেছে। কেন, এখন আমাকে ডাকবে কেন? তোকে দেয়া হয় না? চল, যেতে বলছে না? না, আমি যাবো না, বলে দে। কি বললি, যাবি না? মাথায় আরেকটা বাড়ি খাবে নাকি? না না, যাচ্ছি। আরেকটা বাড়ি খেলে আমি হয়তো মরে যাব, তাই জানের ভয়ে গেলাম। নিচে গিয়ে দেখি সবাই একসাথে, মামা মামি আব্বু আম্মু সবাই। আমাকে রাখা হয়েছে। হ্যাঁ। কেন? তোমাকে ফাঁসিতে ঝোলাবো তাই। না, আমি এখনই মরতে চাই না। চুপ, তুই নাকি নীলাকে ভালোবাসিস? কে বলেছে? আমি তোর কাছে জিজ্ঞেস করেছি, বল। আমি ভালোবাসলে কি হবে? নীলা তো বাসে না। বিয়ে করবে নীলাকে? কিভাবে, সেটা তো সম্ভব না। তুমি করবে নাকি তাই বলো। হ্যাঁ। বলার সাথে সাথে নীলা আমাকে জোরে ধরে গেলে পাপ্পি দিল সবার সামনে। এই নীলা, তোর কি লজ্জা শরম কিছু নাই নাকি? সবার সামনে এভাবে পাপ্পি দেয় নাকি? লজ্জা আমার মুখ লাল হয়ে গেছে। আর ও মেয়ে হয়ে কি করে এটা করতে পারলো? তাহলে তো হলোই। তাহলে বিয়ে কতদিন পর হবে? ওদের পড়ালেখা শেষ হোক তারপর। না, বিয়ে এখনই হবে। এক্ষুনি হবে মানে? বাবা, আমি চাই বিয়েটা 2-1 দিনের ভেতরেই হয়ে যাক। কিন্তু কোনো কিন্তু না আব্বু, আমি যা বলছি তা না হলে আমি বিয়ে করব না। ঠিক আছে, কালকেই বিয়ে হবে। কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে হবে কেন? হবে, এখন শুধু বিয়ে হবে, পরে সব কিছু হবে। আর কিছু বললাম না। তারপরের দিন বিয়েটা হয়ে গেল। এখন আমি বাসর ঘরে যাওয়ার প্রস্তুতি নিতেছি, জানি না কি হবে। অবশেষে বুকে সাহস নিয়ে রুমে প্রবেশ করলাম। নীলা আমাকে দেখে বলে উঠল, ওয়েলকাম মিস্টার তামজিৎ। ওই, আমি এখন তোমার স্বামী, এখন নাম ধরে ডাকা যাবে না। কে আমার স্বামী? কেন আমি? তুই আমার স্বামী? মাই ফুট, তুই এতটা বোকা আমি কখনোই ভাবতে পারিনি।
কেন? আমি কি করেছি? তুই ভাবলি কিভাবে আমি ভার্সিটির সবার সামনে চর খেয়ে অপমান হয়ে তার প্রতিশোধ না নিয়ে ভালো হয়ে যাব? তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতেছি না। এই বিয়েটা করেছি শুধু তোকে কষ্ট দেওয়ার জন্য। এখন থেকে প্রতিনিয়ত তোকে তিলে তিলে কষ্ট দেব। দেখো, মজা করো বাদ দাও। আমি কেন তোর সাথে মজা করতে যাব? আর তুই ভাবলি কিভাবে তোর মতো ফকিন্নির পোলারে আমি স্বামী হিসাবে মেনে নেব এত সহজে? তাহলে আমাকে বিয়ে করলে কেন? বললাম না, তোকে তিলে তিলে কষ্ট দিয়ে আমার অপমান আর আমাকে চট দেওয়ার প্রতিশোধ নিব। কথাগুলো শুনে আমার খুব কষ্ট হতে লাগলো। সত্যি মেয়েদের মন বোঝা খুব কঠিন। খুব কষ্ট হচ্ছে তাই না? আমারও খুব কষ্ট হয়েছিল সেই দিন। আমি চাই তুই সবসময় এইভাবেই কষ্ট পাস। আমি আর কিছু না বলে বেলকনিতে চলে আসলাম। আমার খুব খারাপ লাগতেছে। নীলা আমার সাথে এত বড় অভিনয় করলো, আমি একটু বুঝলাম না। ওর পাতা ভাতে পা দিলাম, কিছু করার নাই। বসে বসে এসব ভাবতে ভাবতে কখন যে সকাল হয়ে গেছে আমি নিজেও জানি না। সারা রাত একটু ঘুমাইনি। দেখি মামি ডাকতেছে। এই নীলা, ওঠ, ভার্সিটি যাবি না? ওই নীলা, ওঠো, সকাল হয়ে গেছে, মামি ডাকতেছে। না, আমি উঠবো না, যা এখান থেকে। আমি নীলা হাত ধরে টেনে তুললাম। যাও, দরজা খুলে দাও, মামি ডাকতেছে। চুপচাপ দরজা খুলে দিল। যা ফ্রেশ হয়ে আসো দুজনে, তারপর খেতে আয়। যাও, আমি তামচিৎকে নিয়ে আসতেছি। ওকে। মামি চলে গেল। নীলা এসে ঠাস করে একটা থাপ্পড় মারলো। তোর সাহস তো কম না, তুই আমার শরীরে টাচ করস? আমি কি করলাম? তুই আমার হাত ধরে টেনে তুললি কেন? আরে মামি ডাকতেছিল, তুমি উঠতেছিলে না, তাই টেনে তুলছি। চুপ, ছোট লোকের বাচ্চা, এই সুযোগে আমার শরীরে টাচ করছস? ছোট লোকের বাচ্চা কথাটা না বললে খুশি হতাম। কেন? সত্যি কথা বললে খুব কষ্ট হয় তাই না? বড়লোক হওয়ার খুব শখ তাই না? না, তোমার মতো বড়লোক হওয়ার কোনো ইচ্ছে নেই আমার, যে মানুষকে কখনো ভালোবাসতে জানে না, নিজের জেদ ছাড়া আর কিছুই বোঝে না। আসো ছোট লোক তো তুমি। তোমার মতো নিচু মনের মানুষ আমি কখনো দেখি নাই। বলার সাথে সাথে দুইটা থাপ্পড়। সত্যি কথাগুলো শুনে খুব কষ্ট হয়, তাই আমারও কষ্ট হয় যখন ছোট লোক বলে সবার সামনে অপমান করো। আজকে থেকে আরো অনেক বেশি শুরু করব আমাকে থাপ্পড় দেওয়ার জন্য। তোকে এত এত কষ্ট দেব কল্পনাও করতে পারবি না। আর যদি এইসব কথা বাসার কাউকে বলস তাহলে তোর এমন হাল করব, বুঝতেই পারছস কি করতে পারি। বলে চলে গেল। ঠিক আছে, আমিও দেখাবো আমি কি করতে পারি। তারপর ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নীলা এসে আমার পাশে বসলো, আমাকে খাবার বেড়ে দিল। এখন সবার সাথে হাসি মুখে কথা বলছে। বাহ, অভিনয়টা তো ভালোই করতে পারো, নাম্বার 1 অভিনেত্রী। মনে মনে কথাটা বললাম। চুপচাপ বসে রইলাম। কি ব্যাপার তামজিৎ, খাচ্ছ না কেন? ও, খাচ্ছি তো। কোনো সমস্যা নাকি? না, কোনো সমস্যা না। ও, আজকে ভার্সিটি যাবে নাকি? হ্যাঁ, আমি যাব। আমি কি থাকবো নাকি বাসায়? কেন? আজকে কেন ভার্সিটি যাবে? না মামা, আমাকে যেতেই হবে। নীলা বাসায় থাক, আমি একা যাব। মানে আমি যাব না কেন? আমিও যাব। আমি খাবার খেয়ে রুমে চলে গেলাম। তাড়াতাড়ি ফ্রেশ হতে লাগলাম যাতে নীলার সাথে যেতে না হয়, কিন্তু সেই বিপদটাই হলো। কি ব্যাপার, আমাকে রেখে যাওয়ার মতলব নাকি? আমি চুপ করে আছি। আমি চুপচাপ বেরিয়ে আসলাম। নীলা আমার পেছনে পেছনে এসে মামাকে বলল। তোমার ভাগিনা আজকে অন্য একটা মেয়ের সাথে দেখা করতে যাবে, তাই আমাকে সাথে নিয়ে যাবে না। না মামা, সব মিথ্যা কথা, আমার লেট হয়ে যাচ্ছে তাই চলে যাচ্ছি। দেখছো, বইয়ের থেকে সময়ের মূল্য বেশি। তামজিৎ, তুমি ঠিক কাজ করছো। কেউ আমাকে ভালোবাসে না। বাবা প্লিজ, একটু লেট করে ওরে সাথে নিয়ে যাও। কিন্তু মামা। কোনো কিন্তু না, প্লিজ আমার কথাটা রাখো। ওকে, আমি 5 মিনিট দাঁড়াইতেছি। ওকে। তারপর 10 মিনিট পরে আসলো। কিছুই বললাম না, চুপচাপ গেলাম, রিক্সায় করে গেলাম। যাওয়ার সাথে সাথে মেয়ের সামনে হাজির। আজকে তো লেট কেন? আমি কিছু বলার আগেই নীলা বলে ফেললো। তোকে সব কিছুর হিসাব দিতে হবে নাকি? আমি তোর সাথে কথা বলছি না, সো তুই এখানে নাক না গলালে খুশি হব। ও আমার স্বামীর সাথে তুমি লুটুর পুটুর করবে আর আমি কিছু বলবো না, তাই না? তোর কথা শুনে হাসি পায়। যাকে দুই চোখে দেখতে পারে না, উঠতে বসতে অপমান করে, তাকে স্বামী বলতে তো লজ্জা লাগে না? স্বামী মানে বুঝিস কি? তোর কাছে শিখতে হবে নাকি? আমার কাছে তুই কি শিখবি? মা বাবার কাছে কিছু শিখতে পারিস নাই। চুপ, আমার বাবা মায়ের নামে একদম বাজে কথা বলবি না।
আমার খুব খারাপ লাগে যে তোর বাবা মা এত ভালো মানুষ হয়ে তোর মতো একটা জানোয়ার মেয়েকে কিভাবে জন্ম দিল, যে মানুষের দুঃখ কষ্ট বোঝে না, মানুষের নরম জায়গায় আঘাত করে। চুপ। খুব কষ্ট হয় তাই সত্যি কথা শুনলে। প্লিজ মিম, চুপ থাকো। আসলে ওর কোনো দোষ নাই, সব দোষ আমার কপালের। কপাল খারাপ হলে যা হয় তাই হয়েছে। আমি যদি তোমার জায়গায় হতাম রিক্সা চালিয়ে খেতাম, তবু ওর মতো মেয়ের অপমান সহ্য করতাম না। আমি খেয়াল করলাম নীলার চোখের নিচে পানি এসে গেছে। মিম, তুমি এখান থেকে একটু যাও প্লিজ। ওকে। আমি মিমের হয়ে ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিও। বলার সাথে সাথে ঠাস করে 7-8টা থাপ্পড় দিল। আমার গালটা মনে হচ্ছে ফেটে গেছে। আজকে তোর জন্য আমাকে ওর মতো মেয়ে এত অপমান করলো, এর ফল খুব খারাপ হবে, মনে রাখিস, খুব খারাপ হবে। বলেই চলে গেল। আমি গালে হাত দিয়ে সেখানে বসে রইলাম। আমার বন্ধু সায়ন এসে বলল, দোষ ও মানুষ নাকি পশু? পশুরও তো দয়াময় আসে, ওর তো তাও নাই। ও পশুর থেকেও খারাপ। এইভাবে কাউকে কেউ চড় মারে? আমি চুপ করে আছি। কি রে, কিছু বলস না কেন? একটু চুপ থাক, আমার ভালো লাগছে না। ওকে এখন কি করবি বল? ক্লাস করবি নাকি এখানে বসে থাকবি? জানি না। শোন, তোর জায়গায় যদি আমি হতাম না, ওর মতো মামাতো বোন গলা টিপে মেরে ফেলতাম। ও তো একটা পশু। ওর মতো মামাতো বোন না থাকলেও চলবে। প্লিজ আমাকে একটু চুপচাপ একা থাকতে দে। ওকে, তুই একাই থাক, আমি গেলাম। আমি একাই বসে রইলাম। তারপর কিছুক্ষণ পর বাসা চলে আসলাম। বাসায় এসে আমি তো পুরোই শখ খেলাম। তামজিৎ, এতক্ষণ কোথায় ছিলে? কেন? ভার্সিটি গিয়েছিলাম। তোমার সাথে মিমের কি সম্পর্ক? মিম আমার ভালো বন্ধু। সব মিথ্যা কথা, নীলার সাথে ওর অন্য সম্পর্ক আছে। তুমি নাকি ভার্সিটিতে গিয়ে নীলার সাথে না থেকে মিমের সাথে থাকো, আর নীলা কিছু বললেই ওই মেয়েটা নীলাকে অপমান করে, আর তুমি কিছুই বলো না। মামি, আপনি সত্যিটা কি সেটা আগে জানেন, তারপর আমি আপনার প্রশ্নের জবাব দিতেছি। আমি কিছু জানতে চাই না। আমি তোমাকে নিজের ছেলে হিসেবে সব সময় আগলে রাখতাম, আর আজ তুমি আমাদের সাথে এরকম করতেছো কেন? নীলা তোমাকে ভালোবাসে না? তাহলে কেন তুমি অন্য মেয়ের সাথে সময় কাটাবে? মামি, আপনি আমাকে ভুল বুঝতেছেন। প্লিজ আগে আমার কথাগুলো শোনেন, তারপর যা খুশি বলবেন, যা শাস্তি দিবেন মাথা পেতে নিব। অনেক শুনেছি, আর কিছু শুনতে হবে না, যাও এখান থেকে। মামি চলে গেল। আমি চুপচাপ রুমে এসে পড়লাম। নীলাও আসলো আমার পেছনে পেছনে। তুই এতটা নিচে নামবি আমি কখনো কল্পনাও করি নাই। এখন তো মাত্র শুরু করেছি, তোকে ওই দিনের চটটার জন্য সারা জীবন তোকে পস্তাতে হবে, ঠিক এইভাবে। ভুল, আমি ভুল করেছি, শাস্তি আমাকে দে। কিন্তু মামিকে কেন কষ্ট দিলে আজকে? আমি আগেই বলেছিলাম ওই মেয়ের সাথে যেন তোকে না দেখি। মিশলে তোর সমস্যা কোথায়? আমাকে তো তুই ভালোবাসিস না, আবার স্বামী হিসেবে মানিস না। তাহলে আমার যা মনে হয় আমি তাই করি, তাতে তোর কি? তোকে তোর মতো করে চলতে দিলে যে আমার প্রতিশোধ নেওয়া হবে না? প্রতিশোধের নেশা একদিন তোমাকে খুব কাঁদাবে, মনে রেখো। কাঁদবে তো তুমি, আমি শুধু তাকিয়ে দেখবো সেই কষ্ট। আচ্ছা, কি করলে তুমি শান্তি হবে বলো আমাকে, আমি তাই করব। তবু আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও প্লিজ। তুমি আমাকে সেদিন ভার্সিটির সবার সামনে যেভাবে থাপ্পড় মেরেছিলে, তার প্রতিশোধ আমি নেব, তাহলেই আমার শাস্তি। আর যদি এই বাসা থেকে চলে যাই তাহলে? বাসা ভার্সিটি ছাড়ার কথা কল্পনাও করিস না, তাহলে তোর এমন অবস্থা করব সেটা তুই কল্পনাও করতে পারবি না। আমি মামা মামিকে সব কিছু বলে দিব। এখন কেউ তোর কথা বিশ্বাস করবে না, কারণ আমি আগেই সবার মাথায় ঢুকিয়ে দিছি তুই অন্য মেয়ের সাথে মেলামেশা করস। এখন তোকে কেউ বিশ্বাস করবে না। ওকে ভালো। বলে আমি ফ্রেশ হয়ে বাইরে চলে গেলাম। শুনেছি সিগারেট খেলে নাকি টেনশনে কষ্ট কমে, তাই দোকানে গিয়ে সিগারেট কিনলাম 1 প্যাকেট। তারপর বাসা চলে আসলাম। দুপুরের খাবারের আগে একটা ঘুম দিলাম। হঠাৎ করে ঠাস করে খাট থেকে পড়ে গেলাম। পরে অনেক ব্যথা পেলাম। তাকে দেখি নীলা অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ব্যথায় আমি উঠে দাঁড়াতে পারছিলাম না। তোর সাহস তো কম না, তুই বিছানায় শুয়ে আছিস। মানে বিছানায় ঘুমাবো না তো কোথায় ঘুমাবো? নিচে ঘুমাবি, বিছানায় শুধু আমি একা ঘুমাবো। সেটা তো ভালোভাবে বললেই হতো, এইভাবে কেউ ফালিয়ে দেয় নাকি? ফালিয়েছি, বেশ করেছি, তুই মরলে আরো খুশি হতাম। আমি বুঝলাম এই মেয়ের সাথে যত কথা বলবো তত অপমান হব, তাই চুপচাপ উঠে ছাদে গেলাম। ছাদের এক কোণে বসে চোখের পানি নীরবে ফেলতে লাগলাম। তারপর সারাদিন ছাদ থেকে নামলাম না। একের পর এক সিগারেট খেতে লাগলাম। যেহেতু প্রথম, তাই অনেক কষ্টে সিগারেটগুলো খেয়েছি। রাত 10টা কখন বেজে গেছে বুঝতেই পারিনি। একটু পর দেখি মামি ছাদে আসলো।
তুমি এত রাত করে সাদে কেন একা বসে আছো? না এমনি সাদে ভালো লাগছিল তাই বসেছিলাম। ঠিক আছে, আসো, খাবার খাবে। না মামি, আপনি যান, আমি খাবো না। কেন? না খিদে নেই তাই। খিদে নেই মানে? আসো, খাবে। মামি আপনি যান, আমি আসতেছি। ওকে, তাড়াতাড়ি আসো। আমি নিচে আসলাম, খাবার টেবিলে বসলাম, কিন্তু কিছু খেলাম না। কি ব্যাপার, কিছু খাচ্ছ না যে? না আসলে পেটে খিদে নেই তো, তাই খেতে মন চাচ্ছে না। খিদে নাই তো আগে বললেই পারতে, তাহলে তো খাবারগুলো নষ্ট হতো। ওই চুপ, ও আগেই না করেছিল, আমি জোর করে নিয়ে এসেছি। এক কাজ করো, যেটুকু খেতে পারো খাও। না মামি, আমি একটু খেতে পারবো না। ওকে, তাহলে না খেলে? ওকে। তারপর আমি রুমে চলে আসলাম, এসে পড়তে বসলাম। সিগারেট খাওয়া আমার একদম পছন্দ না, ওকে? আমি চুপ করে আছি। এরপর যেন আর কখনো সিগারেট হাতে না দেখি। আমি আবারও চুপ করে আছি। কি বলছি কথা কানে যায় না? আমি চুপ করেই আছি। আমি কিছু বলেছি, তার উত্তর চাই। আমার কোনো কিছু কারো ভালো লাগুক বা না লাগুক তাতে আমার কিছু যায় আসে না। তার মানে সিগারেট খাবি, তাই তো? হ্যাঁ খাবো। আমি এক্ষুনি আব্বুকে বলে দিব। যা বলে দে, আর কতদিন তোর বাপের ভয় দেখাবি? তোদের বাসায় থাকি খাই বলে তার জন্য আমি নিজে থেকে কিছু করতে পারবো না নাকি? আমি একটা মানুষ, পশু না। আর একজন মানুষ কখনো পশুর মতো বাঁচতে পারে না। আজকে থেকে তুই যত অপমান করতে পারিস করিস, কিছুই বলবো না। সিগারেট খেলে আমার রুমে থাকতে পারবি না। ওকে, থাকবো না রুমে, তাও শান্তিতে থাক বলে চলে আসলাম ছাদে। সারা রাত ছাদে এক কোণে বসে কাটিয়ে দিলাম। সারা রাত চোখে কোনো ঘুম নাই। সকালবেলা মামি ছাদে এসে আমাকে দেখে বলল, তুমি এত সকালে ছাদে কেন? এমনি আসলাম, অনেকদিন ধরে সকালে ঘুম থেকে উঠি না তো, তাই আর কি। ও ভালো, সকালে ঘুম থেকে ওঠা তো স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ, এখন থেকে সব সময় সকালে উঠবো। ওকে ভালো, তুমি থাকো তাহলে, আমি যাই। ওকে। তারপর ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য রওনা দিলাম। আজকেও মিম আসলো সামনে। কেমন আছো? ভালোই, তুমি? এই তো। তোমার মুখটা এমন শুকিয়ে গেছে কেন? কই? চোখের নিচে কালো দাগ হয়ে গেছে, মুখ শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। কই, আমি তো বুঝলাম না। তুমি আবার বুঝি? সত্যি আমি কিছু বুঝি না, বোঝার ক্ষমতা আমার নেই। যদি বোঝার ক্ষমতা থাকতো তাহলে হয়তো আজকে এই দিনগুলো দেখতে হতো না। সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? না কিছু না। না বললেই হলো, আমি সব কিছু বুঝি। কিছু একটা অবশ্যই হয়েছে, কি হয়েছে সেটা বলো। ওই নীলা আসতেছে, তুমি প্লিজ চলে যাও। কেন? নীলা কি বাঘ না অন্য কোনো ভয়ঙ্কর প্রাণী যে ওরে দেখে চলে যেতে হবে? নীলা ভয়ঙ্করের থেকে ভয়ঙ্কর, তুমি এত কথা না বলে প্লিজ যাও তো। না, আমি যাব না, দেখেও কি করতে পারে। যদি তুমি এখান থেকে না যাও তাহলে আজকে তোমার সাথে আমার শেষ কথা। মানে? হ্যাঁ। ওকে, আমি যাচ্ছি। মিম চলে গেল, আমি একাই বসে রইলাম। নীলা আসলো। কিরে ফকিরের বাচ্চা, আজকে তোর প্রেমিকা আসে নাই? আমার প্রেমিকার খবর না রেখে নিজের প্রেমিকের খবর রাখো। তোর কাছে শুনে খবর রাখতে হবে নাকি? আমি সবসময় খবর রাখি। এত খবর রাখো এজন্য তো অন্য মেয়ের সাথে সময় কাটাই। খবরদার, রাজার নামে আর একটা বাজে কথা বললে তোর জীবন আমি শেষ করে দেব। বাহ, অসাধারণ। মানুষ সত্যি কথা বলে, তার বিনিময়ে যে থাপ্পড় হয় তার আজকে প্রথম দেখলাম। কোনটা সত্যি? আমার বয়ফ্রেন্ড খারাপ অন্য মেয়ের সাথে সময় কাটায়, এটা সত্যি? হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি। আমি বিশ্বাস করি না এইসব কথা। ওকে, আমি প্রমাণ দেব। প্রমাণ দেখে নিজেকে সামলাতে পারবি তো? ওকে, প্রমাণ দেখা। আমি জানি পারবি না। ওকে, আমার সাথে আয়। কোথায়? আমার সাথে আয়। তারপর আমিও গেলাম ওদের সাথে। মিম আমাদের ভার্সিটির পিছনে নিয়ে গেল। দেখ তো চিনতে পারিস কিনা ছেলেটাকে। রাস এখানে? ওই মেয়ের সাথে এখানে কি করছে? কি করেছে নিজেই জিজ্ঞেস কর। ওকে। তারপর নীলা রাজের কাছে গেল। রাস? নীলা, তুমি এখানে? আমি এইখানে এই মেয়েটাকে। আর তুমি এই মেয়ের সাথে কি করো? তোমার সব প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। মানে? ঠিক আছে শোনো, ও হচ্ছে নুসরাত। আমার পরিবার থেকে ওর সাথে বিয়ে ঠিক হয়েছে। কি? তাহলে আমি কে? আর আমার কি হবে? তোমার কি হবে? তুমি বিয়ে করেছো, স্বামীর সাথে সুখে সংসার করবে, আর কি করবে? চুপ, চিটার। তোর জন্য আমি এখনো তামজিৎকে স্বামী হিসাবে মানি নাই। আমি চিটার? চিটার?
তুই আমার সাথে চিটার করে তামজিৎকে বিয়ে করেছিস, এখন ওরে ছেড়ে আমার কাছে আসতেছিস? তুই একটা নষ্টা মেয়ে। আর কি বললি? তুই স্বামী হিসেবে মানুষ নাই, এক বিছানায় রাতের পর রাত কাটিয়েছিস, আর তোদের মাঝে কিছু হয় নাই, আমি এটা মেনে নেব? ভাবলি কিভাবে? আমি বাচ্চা নাকি? তুই আর আমার সামনে তোর ওই পাপি মুখ দেখাবি না, যা। হ্যাঁ আমি পাপী, তোর মতো ছেলেকে ভালোবেসে আমি পাপী হয়েছি। দিনের পর দিন একজন ভালো মানুষকে অপমান করেছি। তোর মতো নিচু মনের ছেলেকে বিশ্বাস করে নিজের স্বামীকে তার অধিকার না দিয়ে আমি পাপ করেছি, যে পাপ আল্লাহ ক্ষমা করবে না। রাজ, এই মেয়ে এসব কি বলছে? বাদ দাও তো এইসব মেয়েদের কথা। এরা টাকা দেখে, শুধু টাকা যার এইসব মেয়ে তার, চল এখান থেকে। রাজ আর নুসরাত চলে গেল। নীলা সেখানেই বসে পড়লো, অঝরে চোখের পানি ফেলতে লাগলো। আমি কাছে যেতে চাইলাম, মিম যেতে দিল না। না, একটু বুঝতে দাও কষ্ট নামক জিনিসটা কত ভয়ঙ্কর। কিন্তু কোনো কিন্তু না। ওকে, তারপর চলে আসলাম বাসায়। নীলাও চলে আসছে। তারপর আমি ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম। একদম সন্ধ্যায় বাসায় ফিরলাম। এসে একটু পড়ালেখা করে রাতে খাবার খেয়ে ছাদে চলে গেলাম। নীলা আমাকে রুমে রাখবে না। ছাদে গিয়ে প্রতিদিনের মতো আজকে এক কোণে বসে সিগারেট খাচ্ছি আর আকাশে তারা দেখছি। ভালোই লাগে জ্যোৎস্না রাতে খোলা আকাশের নিচে বসে তারা দেখতে। এমন সময় নীলা আসলো ছাদে, আমার সামনে এসে দাঁড়ালো। আমি কিছু না বলে আমি আমার মতো সিগারেট খেতে লাগলাম। এখানে কি করছো? দেখতে তো পারছো। ওকে, রুমে চলো। কেন? ঘুমাবে না? হ্যাঁ, তাহলে চলো। আমার ঘুমের স্থান এ রুমে না, এ খোলা আকাশের নিচে। সরি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক বড় ভুল করেছি। না, তুমি একদম ঠিক ধরেছ। আমি তোমাকে কি দিতে পারবো? আমার না আছে কোনো টাকা, না আছে কোনো সম্পদ। এখনো রাগ করে থাকবে? আমার তো কোনো রাগ নেই, আর আমার তো কেউ নেই, তাহলে কারো উপর রাগ দেখাবো? ওকে, আমিও আজকে থেকে এই ছাদেই থাকবো। কেন? আমার স্বামী যেখানে, আমিও সেখানেই থাকবো। হাসালে আমাকে। কেন? কে তোমার স্বামী? কেন তুমি? স্বামী মানেটা কি সেটা তুমি বুঝো? স্বামী মানে যদি বুঝতাম তাহলে হয়তো এত বড় ভুল কখনো করতাম না। ওকে, এসব প্যাচাল বাদ দিয়ে যাও রুমে গিয়ে ঘুমাও। না, যাব না, যদি তুমি না চাও। না, আমি যাব না। ঠিক আছে, আমিও যাব না। পাগলামি করো না, যাও রুমে গিয়ে ঘুমাও। আমি রুমে না ঘুমালে তোমার কি এসে যায়? হ্যাঁ, আমার। তোমার কি? না, কিছু না। বলো তোমার কি? কারণ তুমি আমার বউ। হ্যাঁ, বউ। আর বর যেখানে বউ সেখানেই থাকবে। ওকে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি ক্ষমা করতে পারবো না। ওকে, আমি এক্ষুনি ছাদ থেকে লাফ দিয়ে মরে যাব। কেন? আমার মতো পাপী বেঁচে থাকার অধিকার নাই। আর খবরদার, তুমি আমাকে বাঁচাতে আসবে না। প্লিজ পাগলামি করো না, যাও রুমে গিয়ে ঘুমাও। আমি 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে আমাকে ক্ষমা করে যদি জড়িয়ে না ধরো তাহলে সত্যি সত্যি সুইসাইড করব। অভিনয় তুমি ভালোই পারো, যে কোনো অভিনেতাকে হার মানাবে। আমি জানি এটা তোমার নতুন কোনো ফাঁদ। বিশ্বাস করো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর ভুল করতে চাই না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস তো অনেক আগে শেষ হয়ে গেছে, যেটা এই জীবনে হয়তো আর ফিরে আসবে না। তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, ভালোবাসি, তবে সেটা একতরফা ভালোবাসা, যার কোনো মূল্য নেই। যদি ভালোবেসে থাকো তাহলে কেন বিশ্বাস করতে পারছো না? যাকে বারবার বিশ্বাস করে ঠকেছি তাকে আর কিভাবে বিশ্বাস করি? এখন তো কাউকে আর বিশ্বাস করতে পারবো না। বিশ্বাস করে তো অনেক ঠকেছো। আর একবার না হয় ঠকলে, না হলে বিশ্বাস করবে যেদিন আমি থাকবো না। তুমি কেন এই ছোট লোক ফকিনের জন্য এত কষ্ট পাচ্ছ? প্লিজ আমাকে আর লজ্জা দিও না। তোমাকে অপমান অবহেলা করার জন্য আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। শাস্তি দিয়ে কি হবে? তুমি কি পারবে আমার সেই দিনগুলো ফিরিয়ে দিতে? না খেয়ে হাসি খুশি থাকা, না ঘুমিয়ে কাটানো দিনগুলো ফিরিয়ে দিতে, যা খুব আনন্দময় ছিল। আমি জানি আমি পারবো না, কিন্তু আমি কথা দিয়ে যেতে পারি যতদিন পৃথিবীতে থাকবো কোনো আর কষ্ট দেব না। শুধু আর একটা বার চান্স দাও। ওকে। সত্যি? হ্যাঁ সত্যি। নীল আমাকে জোরে ধরে চোখের পানি ছেড়ে দিল। কি হলো, কাঁদছো কেন? তোমার সাথে অনেক অন্যায় করেছি, যা কখনো ক্ষমা পাওয়ার যোগ্য না। বলেছি তো ক্ষমা করে দিয়েছি। আমি জানি ক্ষমা করো নাই। কেন? ক্ষমা করে দিলে অনেক আদর করতে, কিন্তু এখন করছো না।
তাই আমি জানি তুমি ক্ষমা করো নাই। আরে পাগলি, ক্ষমা করে দিয়েছি, ঠিক আছে? আদর খাবে তাই তো? হুম। তখন নীলার কপালে একটা চুমু দিলাম। হয়েছে এবার? না, আমি আমার ঠোঁটে তোমার ঠোঁটের ছোঁয়া পেতে চাই। কি বলো, সবাই দেখবে তো? আমি কিচ্ছু জানি না, আমি আদর চাই, অনেক অনেক আদর। ওকে, তাহলে চলো রুমে যাই, কেউ দেখতে পাবে না। যাব, তবে হেঁটে না, তাহলে কেমনে যাবে? তোমার কোলে। কি, তুমি অনেক মোটা, হাতির মতো, আমি নিতে পারবো না। ও, আমি মোটা হাতের মতো, ঠিক আছে। তুই যা, মিমকে বিয়ে কর, ও তো খুব চিকন, কোলে নিতে পারবি, কষ্ট হবে না। আরে আরে, আমার লক্ষ্মী বউটা রাগ করে কেন? আমি বলেছি নাকি নেব না কোলে? বলে কোলে তুলে নিলাম। বাই বাই, টাটা, আপনারা এখন যান, আমি আমার রাগী বউটাকে আদর করে তার রাগ ভাঙ্গাই। রাস্তা দিয়ে হাঁটার সময় সামনে তাকে দেখি তমা একটি ছেলের হাত ধরে পার্কের দিকে যাচ্ছে। তমা আমার গার্লফ্রেন্ড। আমি তাদের পিছু নিলাম। তারা পার্কের ভিতরে একটা নিরিবিলি জায়গায় চলে গেল। আমি তাদের পিছনে নিতে যাব, এমন সময় ফোনটা বেজে ওঠে। তমা আর আমার দূরত্ব বেশি দূর ছিল না, তাই আমার ফোনের শব্দ তো আমার কান পর্যন্ত চলে গেল। ফোনের রিংটোন শুনে তমা ও সাথে থাকা ছেলেটা পিছন ফিরে তাকালো। তমা পিছনে ঘুরে আমাকে দেখে ছেলেটা হাতটা ছেড়ে দিল। তো তুমি এখানে কি করে? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন তোমাদের দেখা, তাই ভাবলাম তোমাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে যাই। এমনিতে বাড়িতে গেলে সারাদিন বসে বসে কাটাতে হবে, তাই তোমাদের সাথে সময় কাটাতে আসলাম। মনে হয় আমি আপনাদের পার্সোনাল লাইফে ডিস্টার্ব করে ফেলেছি। আমি তাহলে আসি, ভালো থাকবেন। পার্ক থেকে বেরিয়ে পাশে চলে আসি। বাসা ঢুকলে আম্মুর লেকচার। কোথায় গেছিলি, কার সাথে ছিলি, কতবার বলেছি তোকে আজকে বাপুর বাড়ি যেতে হবে? তিশা কতবার ফোন দিয়েছে তার হিসাব নেই। এখানে দাঁড়িয়ে কি করছিস? তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আমাদের যেতে হবে। আমি রুমে চলে আসলাম। আর তিশা আমার বড় বোন 3 মাস আগে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছে। কিছুদিন আগেই দুই পরিবার সবাই তাদের মেনে নিয়েছে। আর আজকে আমাদের সবাইকে আপুর শ্বশুর বাড়ি থেকে দাওয়াত দিয়েছে। আমি রেডি হয়ে নিচে গেলাম। নিচে আব্বু আম্মু সবাই দাঁড়িয়ে আছে। আমাকে নামতে দেখেই আব্বু বাইরে চলে গেল গাড়ি বের করতে। আম্মুকে নিয়ে আমি গাড়িতে বসে পড়লাম। আব্বু গাড়ি ড্রাইভ করছে। শাকিল, তিশার শ্বশুর বাড়ি গিয়ে একদম দুষ্টুমি করবি না, সেখানে অনেক লোকজন আসবে, ভদ্রভাবে চলাফেরা করবি। তুমি এই কথা বলতে পারলে? আমার মতো ভদ্র ছেলে এই এলাকায় একটা খুঁজে পাবে? আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি আম্মু। তুমি আমার ডিলটা আজকে ভেঙে দিয়েছ। এই কষ্ট আমি কাকে দেখাবো? হয়েছে, তোর মতো লাফাঙ্গা ছেলে এই এলাকায় কেন, আরো 2 এলাকায় ঘুরলেও খুঁজে পাওয়া যাবে না। তুমি আমাকে এভাবে পৌঁছাতে পারলে? যাও, তোমার সাথে আর কথা বলবো না। কথা বলতে বলতে আপুর শ্বশুরবাড়ি চলে এলাম। গাড়ি থেকে নামতেই আপু এসে জড়িয়ে ধরলো। কেমন আছিস ভাই? আমি ভালো আছি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক খুশি। আমার শালাবাবু কোথায়? ফাজলামো করেই বললাম। পিছন থেকে আম্মু মাথায় থাপ্পড় দিল। আউচ! আপু দেখো না, আম্মু আমাকে সবসময় মারে। আম্মু আব্বু আমার পিছনে দাঁড়িয়ে আছে। আম্মু আব্বুকে দেখে আপু মাথা চুই করে ফেলে। কেউ কিছু বলছে না। বাড়ির ভিতর থেকে আম্মুর বয়সী একজন মহিলা বেরিয়ে এসে আম্মুর সামনে দাঁড়ালো। বিয়ান, পোলাপাই না বুঝে ভুল করে ফেলেছে, এইভাবে অভিমান করে থাকলে কি হবে? ভুলটা তো আর শোধরানো যাবে না, মেয়েকে ক্ষমা করে দিন। আপু কান্না করে আম্মুকে জড়িয়ে ধরলো। আব্বু আর থাকতে পারল না। যতই হোক, তাদের তো সন্তান। আপু শাশুড়ি আমাদের সবাইকে বাড়িতে নিয়ে গেল। আপু, দুলাভাই কোথায় গেছে? তো দুলাভাই একটু বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে। আপুর সাথে কিছুক্ষণ গল্প করলাম। একটু পর দুলাভাই রুমে এসে ভিতরে চলে আসে। শালা দুলাভাই মিলে আড্ডা দিতে বসে গেলাম। এমন সময় পিছন থেকে ভাইয়া বলে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি লিজা আপু। লিজা আপু আমার ভার্সিটির সিনিয়র। লিজা আপু আমাকে চেনে না, তবে আমি লিজা আপুকে ভালো করেই চিনি। উনি ভার্সিটির মধ্যে 1 নম্বর বকা টাইমে। ভার্সিটির সব ছেলেরা লিজা আপুকে ভয় পায়। আরে লিজা, তুই ভার্সিটি থেকে কখন আসলে? এদিকে আয়, তোর সাথে পরিচয় করিয়ে দেই। এই হচ্ছে শাকিল, তোর ভাবির ছোট ভাই, আর তামিম ওই হচ্ছে লিজা, আমার ছোট বোন। লিজা আপু না দেখা ভান করে রুম থেকে বেরিয়ে চলে গেল। আমি আর দুলাভাই আবারও গল্প করতে লাগলাম। হঠাৎ দুলাভাইয়ের ফোন বেজে ওঠে। দুলাভাই ফোনে কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে গেল। আমি রুমে একা বসে কি করব, তাই আমিও দুলাভাইয়ের পিছনে পিছনে হাঁটতে লাগলাম। হঠাৎ পাশ থেকে কে যেন হাত ধরে টান দিল। তাকে দেখে লিজা আপু। আপনি আমাকে টান দিলেন কেন? এ কি, আপনি রুমের মধ্যে দরজা বন্ধ করছেন কেন? আমার তো ভয় করছে, আমি চিৎকার করব। চিৎকার করে কোনো লাভ নেই, আজকে তোরে এইখানেই ধর্ষণ করব। এই না না, এমনটা করবেন না প্লিজ। বাংলাদেশে ছেলে ধর্ষণের কোনো আইন নেই। আইন তৈরি হলে আমাকে ধর্ষণ করিয়েন। এখন আমি যাই। জি না চান্দু,
আমি এখনই তোমাকে ধর্ষণ করব। আমি চিৎকার করব। বাড়িতে কেউ নেই, সবাই সাদে গেছে। দুলাভাই আমি কিছু করি নাই। আমার কথা শুনে লিজা আপু পিছনে তাকায়। এই সুযোগে আমি রুম থেকে বেরিয়ে যাই, এক দৌড়ে ছাদে গেলাম। ছাদে গিয়ে আপু পাশে বসে পড়ি। একটু পর লিজা আপু ছাদে চলে আসে। ছাদে এসে আমার পাশে খালি জায়গায় বসে পড়ে। আমি আপুর সাথে কথা বলতে থাকি। এমন সময় লিজা আপু আমার পেটে চিমটি কাটে। আমি আউজ করে শব্দ করলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে, এভাবে শব্দ করলে কেন? না না, কিছু হয়নি, এমনি একটু ব্যায়াম করলাম। লিজা মুচকি হাসি দিল। আমি কিছু বলতে পারছি না। লিজার চিমটি কাটছে আর মুচকি মুচকি হাসি দিচ্ছে। এবার আমিও লিজার কোমরে চিমটি কাটলাম। লিজার আগে লোক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর কিছু না বলে চুপ করে বসে রইলাম। বিকেলে আপু দুলাভাইকে নিয়ে বাসায় চলে আসি। আপু দুলাভাইকে নিয়ে রুমে চলে গেল। আমি বাড়ি থেকে বেরিয়ে মাঠে চলে আসি। মাঠে কাউকে দেখতে পেলাম না, তাই আনিকাদের বাড়ি গেলাম। আনিকা আমার ফ্রেন্ড, বলে রাখি আনিকার সাথে আমি সবসময় ফ্রি। বাড়ি এসে রান্নাঘরে গেলাম, কারণ এই সময় আন্টি রান্নাঘরে থাকে। আমি প্রতিদিন আনিকাদের বাসায় আসি আন্টি হাতে রান্না খেতে। আন্টি হাতে রান্না কি বলবো আপনাদের, জিভে জল চলে আসে। আন্টি, আজকে রেসিপি কি? আজ ইলিশ মাছের ঝোল আর চিংড়ি মাছের কালিয়া। নাম শুনে জিভে জল চলে এলো। আমি ডাইনিং টেবিলে বসে গেলাম। আন্টি সে খাবার দিয়ে গেল। খাবার খেয়ে আনিকা রুমে চলে গেলাম। আনিকা রুমে বসে মোবাইল টিপছে। আমি পিছু থেকে চুল টেনে দিলাম। আউচ, আম্মু এই পিতনি চুপ। তুই কখন আসলি? এই বিড়ি বলে কি, শোন, আমার জন্য একটা ব্যাড নিউজ আছে। তোর জন্য ব্যাড নিউজ? আঙ্কেল কি তোর বিয়ে ঠিক করেছে? বিয়েটা করে ফেল দোস্ত, অনেক দিন হলো বিয়ে খাওয়া হয়নি। তোর বিয়েতে পেট ভরে খাবো। চুপ পেতনি, সবসময় খাবারের পিছনে পড়ে থাকিস। আমার বিয়ে ঠিক হয় নাই। বিয়ে হলে আমার জন্য ভালো সাদের বউয়ের সাথে রোমান্স করতাম। এর থেকে বড় বিপদ। কিসের বিপদের কথা বলছিস তুই? তিশা আপু পালিয়ে বিয়ে করেছে, সেটা তুই জানিস। কিছুদিন আগে দুই পরিবার সবাই বিয়েটা মেনে নিয়েছে। আজকে আমরা আপুর বাসায় গিয়েছিলাম। আপুর শ্বশুরবাড়ি গিয়ে লিজা আপুকে দেখে আমি অবাক হয়ে যাই। পরে জানতে পারি লিজা আপু দুলাভাইয়ের ছোট বোন। আপু ননদিনী ভালো কথা, সারাদিন আমাকে একটু শান্তিতে থাকতে দেয় নাই। সাত উঁচু করে দেখালাম, এই দেখ চিমটি কেটে কি অবস্থা করেছে। আমাকে আবার একটু রুম নিয়ে দর্শন করতে চেয়েছিল। লিজা আপু তোর ধর্ষণ? জীবনে প্রথমবার একটা মেয়ে ছেলেকে ধর্ষণ করেছে। খুব হাসি পাচ্ছে তাই না? কালকে ভার্সিটি কিভাবে যাব? এতদিন লিজা আপুর থেকে দূরে থাকছি, এখন কি হবে আমাদের? আনিকা আমার কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়লো। আমি আনিকার পাশে বসে আছি। দোস্ত, একটা উপায় বের কর। তামিম, হৃদয়, তাসিমিম কোথায়? মিম, হৃদয়, তামিম, তাসি আর আনিকা আমার ফ্রেন্ড। আমি আর আনিকা সবাইকে ফোন দিয়ে আনিকাদের বাসায় আসতে বললাম। একটু পরে সবাই আনিকাদের বাসায় চলে আসে। আমি ওদের সব বলে দিলাম। সবাই চিন্তায় পড়ে গেল। মিম বারান্দায় বসে বসে ভাবছে। হৃদয় পড়ার টেবিলে চলে গেল। তাসি ফ্লোরে বসে আছে। আনিকা আর আমি খাটের দুই পাশে দুইজন বসে বসে ভাবছি। সবাই গভীর ভাবনায় চলে গেলাম। 1 ঘন্টা ভেবে কোনো উপায় খুঁজে পেলাম না। হঠাৎ আমার ফোনে রিংটং বেজে উঠলো। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি অচেনা নাম্বার। মিম ছো মেরে আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিল। বেচারি ভেবেছিল আমার গার্লফ্রেন্ড ফোন দিয়েছে। ফোন রিসিভ করতেই অবস্থায় মেইলি কণ্ঠে ভেসে আসলো, জানো। কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আবার বলতে লাগলো, কেমন আছো জানু? সবাই কথাটা শুনে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমাকে ইচ্ছে মতো কিল ঘুষে মারতে লাগলো। আমাকে ফ্লোরে ফেলে দিয়ে মোবাইল লাউড স্পিকারে দিল। উপাস থেকে মেয়েটা বলল, কি করছো জানু? হৃদয় উত্তর দিল, বসে আছে জানো। মেয়েটা আবার বলল, খাবার খেয়েছো? হৃদয় আবার উত্তর দিল, না জানো, তুমি খেয়েছো? আমি ফ্লোরে বসে ওদের কথা শুনছি। হঠাৎ মেয়েটা বলে উঠল, জানো, ভাবি তোমার সাথে কথা বলবে। সবাই বুঝে গেল যার সাথে হৃদয় কথা বলতেছে সেটা আর কেউ না, লিজা আপু। সবাই ভয় পেয়ে আমার হাতে ফোনটা দিয়ে দূরে চলে গেল। আমি বুঝতে দিলাম না এতক্ষণ হৃদয়ের সাথে কথা বলছিল। ফোন কেটে দিতেই মনে পড়ে গেল আপু তো আমাদের সাথে এসেছে। তাহলে লিজা আপু মিথ্যা কথা বলছে। বাড়িতে চলে এলাম। বাড়ির ভিতরে গিয়ে দেখি লিজা আপু ডাইনিং টেবিলে বসে আছে। আমাকে দেখে লিজা আপু চোখ টিপ মারলো। আমি থতমত থেকে সেখান থেকে চলে গেলাম। রাতে এসে আম্মু খাবার জন্য ডেকে গেল। আমি নিচে গিয়ে দুলাভাইয়ের পাশে বসে পড়লাম। লিজা আপু এসে আমার পাশে বসে পড়ে। আব্বু আম্মু আমার দিকে তাকিয়ে মুচকে হাসি দিল। আমি লজ্জায় মাথা নিচের দিকে দিয়ে গপ গপ করে খেয়ে চলে এলাম। খাওয়ার সময় লিজা আপু আমার কপালে কাতুকুতু দিয়েছে। অনেক কষ্টে খাবার খেয়ে রুমে আসলাম। ঘুমাতে যাব এমন সব বিদ্যুৎ চলে গেল। তাই ভাবলাম ছাদে যাওয়া যাক, যে ভাবা সে কাজ। ছাদে বসে আছি, এমন সময় লিজা আপু এসে আমার পাশে বসে, আপনি এত রাতে ছাদে কেন আসলেন?
তোর সাথে গল্প করব তাই। আমার সাথে গল্প? তা কি গল্প করবেন শুনি? তুই কয়টা প্রেম করেছিস, কার সাথে করেছিস, মেয়েগুলো দেখতে কেমন ছিল, এইসব আর কি। প্রেম করে কষ্ট পেয়ে কি হবে, একাই তো ভালো আছি। ফাজলামি করিস না, সত্যি করে বল। ছিল, কিছুদিন আগে ব্রেকআপ হয়েছে। কেন? এমনি ব্রেকআপ করে চলে গেছে। একটা মেয়ে এমনি ব্রেকআপ করে চলে গেল আর তুই কিছুই বললি না কেন? এইসব কথা বাদ দেন, আপনি প্রেম করেন না কেন? কে বলেছে আমি প্রেম করি না? আমি কি তোর মতো ছ্যাঁকা খেয়ে ঘরে বসে থাকবো? কি আমি ছ্যাঁকা খেয়ে ঘরে বসে আছি? তা নয় তো কি, তুই একটা দেবদাস। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই, তোরা ছাদে বসে কি করছিস? দেখতে পাচ্ছিস না আকাশে মেঘ জমেছে? বৃষ্টি নামার আগে নিচে আয়, বৃষ্টিতে আবার তোর অ্যালার্জি আছে। পিছন থেকে আম্মু বলল আমি উঠে দাঁড়াবো, এমন সময় আকাশ কান্না করে দিল। আমি দৌড়ে ছাদ থেকে নামতে যাব, হঠাৎ পিছন থেকে লিজাপু আমার হাত টান দিয়ে বুকের সাথে মিশিয়ে নেয়। আমি লিজাপুর কাজ দেখে বান্দরবান খুব সুন্দরভাবে চলে গেলাম। বৃষ্টিতে ভিজলে আমার জ্বর আসে, তো লিজাপুর সাথে এভাবে থাকতে আমার ভালো লাগছিল। লিজা আমাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে আছে। লিজা নিঃশ্বাস আমার কাঁধের উপর পড়তেছে। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না, বুকের ভিতর তুফান বইছে। আমি লিজার মাথা তুলে কিস করতে যাব, এমন সময় আম্মু নিচ থেকে ডাক দিল। আমি লিজাকে ছাড়িয়ে দূরে চলে গেলাম। লিজা লজ্জা পেয়ে দূরে ছাদ থেকে চলে গেল। আমি ছাদ থেকে নেমে আম্মু চোখ ফাঁকি দিয়ে রুমে চলে আসি। রুমে এসে কাপড় চেঞ্জ করে নিলাম। রাতে শরীরে জ্বর চলে আসে। জ্বরের কারণে শরীর একটু পর পর কেঁপে কেঁপে উঠছে। হঠাৎ নরম উষ্ণ হাতের স্পর্শ অনুভব করলাম। তারপর কি হয়েছে মনে নেই। সকালে ঘুম থেকে উঠে সামনে তাকিয়ে দেখি অন্ধকার, মনে হয় এখনো সকাল হয় নাই। তাই আবার ঘুমিয়ে গেলাম। হঠাৎ শরীর ভিজে ভিজে লাগতেছে। আমি লাফ দিয়ে উঠে বসলাম। আম্মু, ছাদ ফুটো হয়ে গেছে, আমার বিছানা ভিজে গেল, তাড়াতাড়ি বালতি নিয়ে আসো। কি হয়েছে, ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? আম্মু, ছাদ ফুটো হয়ে গেছে, তাড়াতাড়ি বালতি নিয়ে দাঁড়িয়ে থাকো। আম্মু, আম্মু, আমি দেখতে পাচ্ছি না কেন? লুঙ্গি দিয়ে চোখ ঢেকে রাখলে দেখবি কি করে? কত করে বলি ঘুমানোর সময় লুঙ্গি পরে ঘুমাস না। আমার কথার তো কোনো দামই নেই তোদের কাছে। আম্মু, তুমি আবার শুরু করলে? সকালে একটু শান্তিতে ঘুমাতেও দিবে না? আমি আবার কি করলাম? তোর আদরের ভাই রাতে লুঙ্গি পরে ঘুমিয়েছে, সকালে লুঙ্গি মাথায় রেখে বলছে সে নাকি চোখে কিছুই দেখতে পাচ্ছে না। শাকিল, তুই কি শুরু করেছিস ভাই? আমি আবার কি করলাম? ঠিক আছে, আমি আর লুঙ্গি পরবো না, লুঙ্গি গুষ্টি কিলাই। লুঙ্গি মাথা থেকে নামিয়ে দেখি লিজা আমার দিকে তাকিয়ে হাসতেছে। আমি রেগে রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেলাম। ছাদে দাঁড়িয়ে আছি, হঠাৎ খেয়াল করলাম পাশে বাসার ভাবিরা আমাকে দেখে লজ্জা পেয়ে রুমে চলে যাচ্ছে। আমি নিজের দিকে তাকিয়ে আকাশ থেকে পড়লাম। আমার শরীরে কোনো কাপড় নেই, নিচে একটা শর্ট প্যান্ট পরে দাঁড়িয়ে আছি। আমি দৌড়ে ছাদ থেকে নেমে যাই, সিঁড়ি দিয়ে নামছি। এমন সময় লিজা আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে। তোমাকে এই অবস্থায় দেখে আমার কুসকুস হতা হে। কি হতা হয়? লিজা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। লিজার উষ্ণ শরীরের ছোঁয়া পেয়ে আমার শরীর 440 ভোল্টে কেঁপে উঠল। লিজা আমার পিঠে হাত বুলিয়ে আচমকা আমার মাথার চুল টেনে দেয়। লিজার এরূপ আচরণ দেখে আমি অবাক হয়ে তাকিয়ে আছি। আমি লিজার দিকে তাকিয়ে দেখি লিজার ঠোঁট কাঁপছে। আমার মনে হচ্ছে আমি লিজার ঠোঁটে হারিয়ে যাই। লিজার উষ্ণ ঠোঁট আমাকে টানছে, কিন্তু আমি ভয়ে কিছু করতে পারছি না। হঠাৎ লিজা আমাকে টান দিয়ে 4 ঠোঁট মিলিয়ে দেয়। আমি চোখ বন্ধ করে লিজার উষ্ণ ঠোঁটে ছোঁয়া নিচ্ছি। 10 মিনিট পর ঠোঁট ছেড়ে দিয়ে নিচে চলে গেল। আমি মুচকে হাসি দিয়ে মাথা পিছনে থাপ্পড় দিয়ে দিলাম। নিচের দিকে তাকিয়ে দৌড়ে রুমে এসে গোসল করতে চলে গেলাম। গোসল করতে এসে দেখি তাসে 10টা মিস কল দিয়েছে। আমি মোবাইল হাতে নিতেই ফোনটা বেজে ওঠে। আমি ফোন রিসিভ করলাম। উপাস থেকে তাসি বলল, শালা, কতবার ফোন দিয়েছি, ফোন রিসিভ করিস না কেন? কি জন্য ফোন করেছিস? ভার্সিটি আসবি না আজকে? 15 মিনিট ওয়েট কর, আমি আসতেছি। ফোনটা কেটে দিয়ে শার্ট প্যান্ট পরে বাইরে চলে এলাম। আসার সময় আম্মু আমাকে ডাক দিয়েছিল, আমি না শুনে চলে আসি। বাড়ির বাইরে এসে ভার্সিটির দিকে হাঁটা ধরলাম। হঠাৎ পিছন থেকে মিম এসে আমাকে জড়িয়ে ধরে। তুই কখন আসলি? তোরে ডাক দিতে এসেছিলাম, তাসি ফোন করেছিল, তাড়াতাড়ি যেতে বলেছে। কেন, কি হয়েছে? গেলেই জানতে পারবি। আমি আর মিম ভার্সিটির দিকে হাঁটতে লাগলাম। সামনে এসেই আনিকার সাথে দেখা, 3 জন মিলে ভার্সিটি গেলাম। ভার্সিটি গিয়ে দেখি তাসি আর তামিম এক জায়গায় বসে আছে। আমরা তাদের কাছে চলে গেলাম। এই, তোরা এইভাবে চিপকায়া বসে আছিস কেন? তোদের মধ্যে কি কোনো কিছু চলছে যেটা আমরা জানি না? যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে তোদের খবর করে ছাড়বো। আসলে মানে হয়েছে কি, আমি আর তাসি একে অপরকে ভালোবাসি। কালকে আম্মু বিয়ের কথা বলতেই আমি তাসির কথা তাদেরকে জানিয়ে দেই।
কালকে বিকেলে আম্মু তাসির পরিবারের কাছে আমার বিয়ের প্রস্তাব নিয়ে যায়। তারাও এই বিয়েতে রাজি হয়ে যায়। আগামী রবিবার আমাদের বিয়ে ঠিক হয়েছে। তা ভালো কথা, কিন্তু তোদের জন্য যে আমি না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলাম তার কি হবে? আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে খিদের যন্ত্রণায়। রেস্টুরেন্টে চল, কিছু খেয়ে নেই। আজকের বিল আমাদের তামিম ভাই দিবে। আমার কাছে এত টাকা নেই। বাসা থেকে আসার সময় আব্বুর কাছ থেকে 1000 টাকা নিয়ে এসেছি। পিছন থেকে হৃদয় বলল, সমস্যা নাই, ভাবির কাছ থেকে ধার নে, বাসরাতি ভাবিকে সুদ আসলে দুটোই দিয়ে দিস। আরে দোস্ত, তোর কথা আমাদের মনেই ছিল না। শালাকে ধর, রেস্টুরেন্টে নিয়ে চল। আজকে তামিমের কিডনি বেইচা ফুচকা খামু। আবার ফুচকার কথা মনে করিয়ে দিলে। ভাই বিশ্বাস কর, কালকে এই মেয়েটাকে নিয়ে শপিং করতে গেছিলাম। আসার সময় ফুচকাওয়ালাকে দেখে মিম গাড়ি থেকে নেমে দৌড়ে ফুচকাওয়ালার কাছে চলে যায়। গুনে গুনে 4 প্লেট ফুচকা একাই খেয়ে নিল। আমাকে একবার জিজ্ঞেসও করে নাই। খাওয়া শেষ আমাকে বিল দিতে বলে। আমার রাগ উঠছিল, শালার জীবনে বেঁচে থাকতে আর কখনো মেয়ে নিয়ে শপিং করতে যাব না। তোর পকেট খালি করেছি মিম? কেন, তোদেরও কি? হ্যাঁ ভাই, তামিমকে নিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে নদীর পাড়ে আসলাম। এইটা আমাদের সবচেয়ে পছন্দের জায়গা। নদীর পাড়ে বিকেল পর্যন্ত থেকে আমি বাড়ি চলে আসি। তামিম, হৃদয় সবাই দুপুরে চলে যায়। আজকে বড় একা একা লাগছে। তোমার কথা মনে পড়ে। আমাদের রিলেশনে 2 বছর চলছিল। ভেবেছিলাম আব্বুকে তোমার কথা বলে দিব, কিন্তু তার আগে তোমার তার আসল চেহারা দেখিয়ে দিল। যাক, ভালো হয়েছে। বিয়ের পরে তোমার যদি এরকম কিছু করতো তাহলে আমার জীবন নষ্ট হয়ে যেত। নিজেকে উল্টাপাল্টা বুঝিয়ে সন্ধ্যা বাড়ি চলে আসি। রাতের খাবার খেয়ে রুমে গিয়ে দেখি লিজা বিছানার উপর বসে আছে। আপনি আমার রুমে কি করছেন? এমনি বসে আছি, একটা কথা জিজ্ঞেস করব? কি বলবেন তাড়াতাড়ি বলে চলে যান, কেউ দেখে ফেলতে পারে। আমি তো সেটাই চাই। কিছু বললেন? না না, সকালে তোমার সাথে মেয়েটা কে ছিল? কোন মেয়েটা? সকালে যে মেয়েটা তোমাকে জড়িয়ে ধরেছে তার কথা বলছি। ওইটা আমার ফ্রেন্ড। এমন সময় দরজা করা নাড়লো। আমি দরজা খুলে দেখি আম্মু। আম্মু, তুমি এখানে, কিছু বলবে? আম্মু আমাকে ধাক্কা দিয়ে রুমের ভিতরে ঢুকে। লিজাকে আমার রুমে দেখে আম্মু আমার দিকে রাগের চোখ নিয়ে তাকালো। কি হয়েছে আম্মু, এভাবে রেগে আছো কেন? তোর রুমে লিজা কি করে? না মানে আম্মু, উনি জিজ্ঞেস করতে এসেছিল আজকে কেন ভার্সিটি যায় নাই। কিন্তু আজকে তো লিজা ভার্সিটি যায়নি। আমি এখন কি করব? হঠাৎ লিজা আম্মুর কাছে এসে কানে কানে কিছু একটা বলল। আম্মু মুখ টিপে হাসি দিয়ে চলে গেল। আমি বোকার মতো দাঁড়িয়ে আছি। লিজা হঠাৎ আমাকে জড়িয়ে ধরে ঠোঁটের উপর কিস করে চলে গেল। লিজার কাণ্ড দেখে আমি আকাশ থেকে সুন্দরবনে পড়লাম। রাতে শুয়ে আসছি, এমন সময় ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি তমা। আমি ফোনটা কেটে দিলাম। আবারও তোমাকে ফোন দিল। আমি ফোন বন্ধ করে শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে মোবাইলটা অন করতে দেখি 10টা মিস কল দিয়েছে। হঠাৎ ফোনটা টুংটাং করে ওঠে। দেখি তমা মেসেজ দিয়েছে। আমি মেসেজ করতে যাব, এমন সময় দুলাভাই আসে। শালা বাবু, ঘুম ভাঙলো তাহলে? এত ঘুম পাড়ালে আমার বোনকে কিভাবে সামলাবে? আপনার বোনকে আমি সামলাতে পারবো না। আপনার বোনকে ছোট বাচ্চা। সামলাবে সামলাবে শালা বাবু, একদিন ঠিকই আমার বোনকে সামলাতে হবে তোমাকে। ভাইয়া, তুমি এইখানে কি করো? এখান থেকে যাও। যাচ্ছি যাচ্ছি। দুলাভাই চলে গেল। লিজা এসে আমার শরীর ঘেঁষে বসেছে। আমি একটা সরে বসলাম। লিজা আবারও শরীর ঘেঁষে বসে। লিজা এবার আমাকে টান দিয়ে মুখের কাছে নিয়ে যায়। আমি লিজার চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে যাই। লিজা আমাকে বিছানায় ফেলে তারপর উঠে বসে বলল, তোর এত বড় সাহস, তুই আমাকে ইগনোর করিস? আমাকে দেখলে দূরে সরে যাস? আজকে এইখানে এই মুহূর্তে তোর সাথে আমি বাসর করব। দেখি তুই কিভাবে আমার থেকে দূরে যাস। এই না না, এটা করবেন না প্লিজ। আমি দুলাভাইয়ের সামনে এই মুখ দেখাতে পারবো না। প্লিজ আমাকে ছেড়ে দেন। ঠিক আছে, ছেড়ে দিলাম। তবে আমি যা বলবো তাই করতে হবে। যদি তার বিপরীত করিস তাহলে বিয়ে ছাড়ার আগেই বাসর করে নিব। ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই করব। গুড বয়। আমার খুব খিদে পেয়েছে। সকালে উঠে কিছু খাওয়া হয় নাই। আমি নিচে গিয়ে খাবার খেয়ে আসি। না, তুই চুপ করে এখানেই বসে থাকবি, একটুও নড়াচড়া করবি না। আমি নিচে থেকে খাবার নিয়ে আসছি। আজ থেকে আমি প্রতিদিন তোকে খাবার খাইয়ে দিব। আমি আপনার হাতে খাবো কেন? আপনি কি আমার বউ? হতে কতক্ষণ? কিছু বললেন? না, আমি খাবার নিয়ে আসছি। খাবার শেষে আমরা বাইরে ঘুরতে যাব। আমি আপনার সাথে ঘুরতে যেতে পারবো না, আমার অনেক কাজ আছে। তোর কোনো কাজ নেই, তোর শুধু একটাই কাজ, সব সময় আমার কাছে থাকবি। কথাটা বলে লিজা চলে গেল খাবারের জন্য। আমি এই সুযোগে বারান্দার পাইপ বেয়ে তামিমদের বাসায় চলে গেলাম। আর 2 দিন পর তামিমের বিয়ে, তাই আজকে তামিমের বিয়ে শপিং করতে যাব। একটা রিক্সা নিয়ে তামিমের বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি সবাই সোফায় বসে গল্প করছে। আমাকে দেখে তামিম হৃদয় এসে কিল ঘুষে মারতে থাকে। আরে
তোরা কি করছিস? ছেলেরা ব্যথা পাচ্ছে। আন্টি, আপনি আমার কষ্টটা বুঝেন, ওরা কি আমার কষ্ট বোঝে না? ওরা বন্ধু না শত্রু? আমরা তোর শত্রু। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই তোরা থাম, শাকিল আসতে এত দেরি কেন করলি? তোমার মোবাইল বন্ধ কেন? তামিম এই পর্যন্ত 15 বার তোমার মোবাইলে ফোন দিয়েছে। আমরা তোমার জন্য 30 মিনিট হলো বসে আছি। সরি আঙ্কেল, ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি। রাতে মোবাইল বন্ধ করে চার্জে দিয়েছিলাম। আঙ্কেল, যা কথা আছে গাড়িতে বসে কইরেন, অলরেডি দেরি হয়ে গেছে। চলো। আমরা সবাই গাড়ি নিয়ে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গেলাম। শপিং কি করব ভাই, আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে খিদের যন্ত্রণায়। আমি হৃদয়ের কাছে বলে বাইরে এসে পেট ভরে খেয়ে নিলাম। কি শান্তি। কিছু টুকটাক শপিং করে চলে আসি। সারাদিন তামিমদের বাড়িতে বিয়ের কাজ করে সন্ধ্যায় বাড়ি চলে আসি। বাড়ি এসে আমার কথা শুনে আমি মাটির নিচে চলে গেলাম। বাড়িতে আসতে আম্মু পিছন থেকে ডাক দিল। শাকিল, সারাদিন কোথায় ছিলি? আম্মু, আমি তামিমদের বাসায় ছিলাম। রবিবারে তামিমের বিয়ে, তাই আজকে শপিং করতে গিয়েছিলাম। আমাদের বলে গেছিস লিজা সারাদিন না খেয়ে বসে আছে, সেদিকে তোর খেয়াল আছে? আমি খাবার খেতে বারণ করেছি, ওরা খিদে লাগলে খেয়ে নিবে। এত টেনশন করছে কেন? হারামজাদা, লিজা তোর জন্য না খেয়ে বসে আছে, তুই না খেয়ে চলে গেছিস, তাই লিজাও সারাদিন কিছু খায়নি? কি আমার জন্য না খেয়ে আছে? কিন্তু কেন? আমি কি করে বলবো? তাড়াতাড়ি লিজাকে নিয়ে আয়, আমি খাবার টেবিলে দিচ্ছি। আমি লিজাকে ডাকতে চলে গেলাম। রুমে গিয়ে দেখি লিজা শুয়ে আছে। আমি বিছানায় বসে লিজাকে ডাক দিলাম, কিন্তু কোনো সারা শব্দ পেলাম না। মনে হয় ঘুমিয়ে গেছে, তাই লিজার ঘুম ভাঙালাম না। আমাকে খাবার দিয়ে যেতে বললাম। আমি খাবার নিয়ে লিজার রুমে বসে আছি। একটু পর লিজার ঘুম ভেঙে যায়। আপনি সারাদিনে খাবার খাননি কেন? সেইটা জেনে তুই কি করবি? আমি খাবার না খেলে তোর কি? আমার কিছুই না। আম্মু বলেছে আপনি আমার জন্য না খেয়ে বসে আছেন, তাই আপনাকে খাওয়াতে আসলাম। আমি খাবো না। প্লিজ খাবারটা খেয়ে নিন। খাবার খাবো, কিন্তু তার আগে এখানে সাইন করতে হবে। এখানে কি লেখা আছে? সেইটা জানা লাগবে না তোর, তুই শুধু সাইন কর। আমি আর কিছু না বলে সাইন করে দিয়ে লিজাকে খাইয়ে রুমে চলে আসি। আজকে প্রথম কোনো মেয়েকে নিজ হাতে খাইয়ে দিলাম। ভাবতে অবাক লাগে, সবসময় আম্মুই আমাকে খাইয়ে দিয়েছে, আজকে আমি কাউকে খাইয়ে দিয়েছি, সেটা আবার ভার্সিটির গুডি সিনিয়র আপুকে। সকাল ঘুম থেকে উঠে তামিমদের বাড়ি চলে গেলাম। আজকে তামিমের গায়ে হলুদ। হৃদয় কাজ করছে, আমিও মেয়ে পটানোর ট্রাই করছি। যদি একটাকে পড়াতে পারি তাহলে তার সিঙ্গেল থাকতে হবে না। একা একা থাকার কষ্টটা তারাই বুঝে যারা সিঙ্গেল আছে। হঠাৎ করে একটা মেয়ে আমার হাত ধরে টেনে বাগানে নিয়ে যায়। এই স্পর্শটা তো আমার খুব চেনা চেনা লাগছে। এটা তো তমা, কিন্তু তমা এখানে কি করে আসলো? আমি তমার থেকে হাতটা ছাড়িয়ে নিলাম, হৃদয়ের কাছে চলে আসলাম। তমা দৌড়ে এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। উপস্থিত সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি তমার থেকে নিজেকে ছাড়িয়ে দূরে দাঁড়ালাম। তমা আমার হাত ধুতে যাবে, আমি হাত পিছনে নিলাম। শাকিল, প্লিজ আমার কথাটা একবার শোনো। আমি তোমাকে ভালোবাসি, আমাকে আর কষ্ট দিও না। তুই আমার জন্য কষ্ট পেয়েছিস? হাসাইলি আমাকে। তুই তো আমাকে কখনো ভালোবাসিস নাই, আমার সাথে টাইম পাস করছিস, আমার মন নিয়ে অনেক খেলা করছিস। তোর জন্য আমি সারা রাস্তা কান্না করেছি। তুই কোনোদিন আমার চোখের সামনে আসবি না। হৃদয়কে নিয়ে আমি তামিমের কাছে চলে গেলাম। তামিমের কাছ থেকে জানতে পারি তমা তামিমের বোন। আমি আর কিছু বললাম না। আমার জন্য বিয়ের আনন্দটা নষ্ট হয়ে যাক। রাতে আম্মু কয়েকবার ফোন দিয়েছিল, তাই তামিমদের বাড়ি থেকে চলে আসলাম। বাসায় আস্তে আস্তে 9টা বেজে যায়। আমি সোজা রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি লিজা বিভিন্ন স্টাইলে আমার ছবি তুলছে, কখনো জড়িয়ে ধরে, আবার কখনো গালে কিস করে। আমি লিজা কাণ্ড দেখে অবাক হলাম। এইবার আবার কি হলো? এভাবে ছবি তোলার কি আছে? যখনই সামনের দিকে চোখ গেল, নিজেকে দেখে জ্ঞান হারার মতো অবস্থা হয়ে যায় আমার। লিজা ঠোঁটে লিপস্টিক দিয়ে আমার কিস করছে। শুধু ঠোঁটেই না, গালে, কপালে, বুকে কিস করছে। আমাকে লিপস্টিক দিয়ে ভূত বানিয়ে ফেলেছে। আমি উঠে দিলাম এক দৌড়। গোসল করে এসে দেখি লিজার মোবাইলে ছবিগুলো দেখছে আর হাসছে। আমার আগ উঠে যায়। আমি পিছন দিক দিয়ে লিজার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে দিলাম এক দৌড়ে ছাদে চলে আসলাম। ছাদে এক কোণে বসে ছবিগুলো দেখছি। হঠাৎ একটা ছবি দেখে চোখ আটকে গেল। আমার বন্ধু হৃদয়ের বার্থডেতে আমি একটা ডায়েরি গিফট করেছিলাম, সেই ছবিটা লিজার মোবাইলে। আমি এবার গ্যালারিতে ঢুকলাম। গ্যালারিতে ঢুকতেই আমি আকাশ থেকে পড়লাম। সারা গ্যালারি জুড়ে আমার ছবি। হঠাৎ পিছন থেকে লিজা মোবাইলটা ছো মেরে কেড়ে নিল। তুই আমার মোবাইল কেড়ে আনলি কেন? তার আগে বলেন, আমার মোবাইলে আপনার ছবি কি করে? জানতে চাস? বলেন। সত্যি বলবো। কিন্তু আপনি আমাদেরকে এগিয়ে যাচ্ছেন কেন? কারণ কথাগুলো কানে কানে বলতে হবে, কেউ শুনে নিতে পারে। আমি কানে এগিয়ে দিলাম। লিজা আমার কানে এসে আই লাভ ইউ বলে দৌড় দিল। আমি লিজার দিকে তাকিয়ে হাসি দিলাম, কারণ আমিও লিজাকে পছন্দ করি, কিন্তু বলছি না। তার কারণ দুইটা। প্রথমত, লিজা আমার থেকে 3 বছরের বড়,
আর দ্বিতীয়টা হচ্ছে লিজা সম্পর্কে আমার বিয়ান হয়। আমার আব্বু আম্মু এই দুইটার একটাও মেনে নেবে না। এখন আমি কি করব আপনারাই বলেন। সকালে খাওয়া দাওয়ার জন্য আম্মু নিচ থেকে ডাক দিল। আমি খাবার খেয়ে ড্রয়িং রুমে বসে টিভি দেখছি। এমন সময় মোবাইল বেজে উঠলো। আমি মোবাইল রিসিভ করতে যাব, তার আগেই লিজা ফোন কেড়ে নিয়ে রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? আপনি কি? আমি লিজা। আমি তমা। কাকে চাই? শাকিল বাড়িতে আছে? শাকিলকে দিয়ে আপনি কি করবেন? আমি শাকিলের গার্লফ্রেন্ড, কিন্তু আপনি কে? আমি শাকিলের বিয়ে করাবো। শাকিল বিয়ে করলো কবে? আপনি আমার সাথে ফাজলামো করছেন? 2 দিন আগেই তো শাকিল আমাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলেছে। লিজা এবার মোবাইলটা লাউড স্পিকারে দিল। কি বললেন? আপনি আবার বলেন। 2 দিন আগে শাকিল আমাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলেছে। এ মেয়ে, আমি কখন আপনাকে আই লাভ ইউ বললাম? সব মিথ্যে কথা বলছে। তোমরা আমাকে বিশ্বাস করো। লিজা আমাদেরকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমাকে এখনই মেরে ফেলবে। আব্বু আম্মু তো রেগে ফায়ার। দুলাভাই বগলের নিচে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে গেলাম। সবাই আমার দিকে এসে আমাকে ঘিরে ধরেছে। লিজা আবার বলা শুরু করলো, কিন্তু 2 দিন আগে তো শাকিল শ্বশুর বাড়ি ছিল। লিজা কথা শুনে তোমা আমতা আমতা করে ফোনটা কেটে দিল। আমিও একটি স্বস্তি নিঃশ্বাস পেলাম। আপু আজকে মিথ্যা বলে আমার সম্মানটা বাঁচিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। কে বলেছে আমি মিথ্যা কথা বলেছি? আমি সত্যি কথাই তো বললাম। তুই আমার স্বামী। কি বলতে চাইছো মা? একটু পরিষ্কার করে বলবে, আমরা বুঝতে পারছি না। লিজা আবার রুমে দেখে চলে গেল। আমি লিজার কথা শুনে অবাক। কি করতে চাইছি লিজা? রুম থেকে বেরিয়ে দেখি লিজা আবার সামনে এসে একটা কাগজ এগিয়ে দিল। আমি কাগজটা হাতে নিয়ে দেখি এটা আমার আর লিজার রেজিস্ট্রি কাগজ। আমি লিজা দিকে অবাক চোখ নিয়ে তাকালাম। আমার হাত থেকে আপু আর দুলাভাই নিয়ে পরে আম্মুর হাতে দিল। আম্মু আমার আর লিজার রেজিস্ট্রি পেপার দেখেই রেগে গেল। আম্মু লিজাকে উদ্দেশ্য করে বলে, দেখো মা, আমি জানি তুমি অনেক ভালো মেয়ে, কিন্তু তোমাদের বিয়েটা আমি মেনে নিতে পারবো না। কিন্তু কেন আন্টি? আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে বলেন, আমি ভুল শুধরে নিব। তবুও আমাকে শাকিলের থেকে আলাদা করবেন না। আমি শাকিলকে নিজের থেকেও বেশি ভালোবাসি। শাকিলকে ছাড়া আমি বাঁচতে পারবো না। দেখো লিজা, আমি একজন মা হয়ে চাইবো না আমার ছেলের সাথে বয়সে 3 বছরের বড় একটা মেয়ের সাথে বিয়ে করে সংসার করুক। আন্টি, ভালোবাসার কাছে বয়স কোনো ম্যাটার করে না। প্লিজ আমাদের বিয়েটা মেনে নেন আন্টি। না, আমি এক কথার মানুষ, যা বলেছি তাই হবে। তুমি আমার ছেলের জীবন থেকে সরে যাবে, এটাই আমার শেষ কথা। আম্মুর কথা শুনে লিজা দূরে বাড়ি থেকে বেরিয়ে গেল। লিজার পিছনে দুলাভাইও দুধ দিল। আম্মু, কাজটা তুমি ভালো করলে না। লিজা অনেক ভালো মেয়ে, শাকিলকে অনেক ভালোবাসে। আর শাকিল, তোর জন্য যদি লিজার কোনো ক্ষতি হয় তাহলে আমি তোদের পুলিশের হাতে ধরিয়ে দিব। 2 দিন হলো বিয়ে হয়েছে, এরই মধ্যে শ্বশুর বাড়ির লোকের জন্য দরদ উতলে পড়ছে। আর ছোট ভাইয়ের জীবনটা যে নষ্ট হচ্ছে, এতে তার কিছুই আসে যায় না। আপু কিছু না বলেই বাড়ি থেকে চলে গেল। আমি আম্মুর উপর রেগে বাড়ি থেকে বেরিয়ে আনিকাদের বাসায় রওনা দিলাম। আনিকাদের বাড়িতে এসে দরজা কলিং বেল বাজালাম। আন্টি শুধু দরজা খুলে দিল। আমি ভিতরে গিয়ে চেয়ার টেনে বসে পড়লাম। শাকিল, কি হয়েছে তোমার? আমি আন্টিকে সব বলে দিলাম। আন্টি আমার কথা শুনে কিছুই বুঝতে পারছে না। আন্টির পিছনে আনিকা দাঁড়িয়েছিল। আমার কথা শুনে আনিকা সবাইকে ফোন দিয়ে আসতে বলে। আমি আনিকাদের বাড়িতে এসেছি 10 মিনিট হলো। এর মধ্যে আমার সব বন্ধুরা চলে আসে, অথচ অন্য সময় 20 থেকে 25 মিনিট টাইম লাগে ওদের আসতে। আনিকার কাছ থেকে সবটা শুনে তামিম হৃদয় এসে আমার পাশে বসে। সবাই আমাকে হাসানোর চেষ্টা করছে, কিন্তু আমার মুখে কোনো হাসি নেই। একটা সময় ওদের চেষ্টার কাছে হার মেনে হেসে দিলাম। সবাই আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। সত্যি এরকম বন্ধু সবার ভাগ্যে মিলে না। আমি অনেক লাকি। সবাই আমাকে নিয়ে সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালো। ওদের সাথে থেকে আমি লিজার কথা ভুলে যাই। সারাদিন ঘুরে রাতে বাড়ি ফিরে আসি। সাথে তামিম আর হৃদয়ও আসে। রাতে খাবার খেয়ে 3 জন বন্ধু মিলে ঘুমিয়ে গেলাম। সকাল ঘুম থেকে উঠে তামিম আর হৃদয় বাড়ি চলে গেল। আমি রেডি হয়ে ভার্সিটি যাব। তার আগেই আম্মু এসে পথ আটকালো। শাকিল, কোথায় যাচ্ছিস? ভার্সিটি যাচ্ছে। আম্মু কেন, কিছু বলবে? ভার্সিটি যাওয়া লাগবে না, আজকে রুমে গিয়ে শুয়ে থাক। কিন্তু কেন আম্মু? আর রুমে চলে আসলাম। সাথে রুমে বসে ফেসবুক চালিয়ে কাটিয়ে দিলাম। এভাবে 7 দিন বাড়িতে বসে কাটিয়ে দিলাম। আজকে অনেক কষ্টে আমাকে রাজি করিয়ে ভার্সিটি যাচ্ছে। ভার্সিটি গেটের সামনে আসতেই পিছন থেকে মিলা আপু ডাক দিল। মিলা লিজার বেস্ট ফ্রেন্ড। মিলা আপুর সাথে কথা বলতে বলতে ভার্সিটির ভিতরে চলে আসলাম। মিলা আপুকে বিদায় দিয়ে হারামি বন্ধুদের কাছে গেলাম। তামিমের সামনে গিয়ে দাঁড়াতে সবাই এসে আমাকে জড়িয়ে ধরলো। শাকিল, এতদিন কোথায় ছিলি? ভার্সিটিতে আসলি না? আবার তোর মোবাইলটাও বন্ধ। আরে বলিস না, আমার 7 দিন ভার্সিটি আসতে দেয় নাই আর মোবাইলটা নিয়ে গেছে। আমরা বসে গল্প করতেছি, হঠাৎ লিজা আপু এসে আমরা হাত টেনে
ভার্সিটির পিছনে নিয়ে আসলো। আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? সবাই দেখলে কি মনে করবে? কে কি মনে করলো সেটা জেনে আমি কি করব? তুই এতদিন ভার্সিটি আসলি না কেন? জানিস তোর জন্য আমি কত চিন্তা করেছি। যদি আন্টি তোরে দূরে কোথাও পাঠিয়ে দেয় আমার থেকে আলাদা করার জন্য। যাক, ভালোই হয়েছে তুই আমার কাছে ফিরে এসেছিস। আচ্ছা আন্টি সেদিন তোরে কিছু বলে নাই তো? এতগুলো প্রশ্ন শুনে আমি লিজা দিকে অবাক হয়ে তাকে রইলাম। এই মেয়ে আমাকে নিয়ে এত চিন্তা করবে জানাই ছিল না। কিরে বলছিস না কেন? আন্টি তোরে কিছু বলেছে কি না? না, আম্মু আমাকে কিছু বলে নাই। আর আপনি আমার চিন্তা বাদ দিয়ে নিজের শরীরের দিকে তাকিয়ে দেখেন কি অবস্থা করেছেন আপনার শরীরের। আমার খেয়াল রাখার জন্য তো তুই আছিস। আমি আপনার খেয়াল রাখতে যাব কেন? কারণ আমি তোর দুষ্টু মিষ্টি বউ। আমার খেয়াল রাখবে না তো কার খেয়াল রাখবি? আমি আপনার খেয়াল রাখতে পারবো না? আপনি কি বাচ্চা যে আপনার খেয়াল রাখতে হবে আমাকে? আমি তোমার বউ বাচ্চা, তাই তুমি শুধু আমার খেয়াল রাখবে আর একটু একটু আদর করবি। আমার ঠেকা পড়েছে আপনার খেয়াল রাখার। কি বললি তুই? আরেকবার বলে দেখ। না, বললাম কিভাবে আপনার খেয়াল রাখবো, যদি দয়া করে একটু বলে দিতেন তাহলে ভালো হয়। আমি তো আবার এইসব কম বুঝি, তাই বললাম। আইসা আমার পিচ্ছি বর, বেশি কিছু করতে হবে না। শুধু প্রতিদিন তুই আমার এই মিষ্টি ঠোঁট দিয়ে আমাকে একটু আদর করে দিলেই হয়ে যাবে। এসবের কিছুই হবে না। আম্মু জানতে পারলে আমাকে ভার্সিটি আসা বন্ধ করে দিবে। আমি চললাম। এতদিন পরে তোমাকে কাছে পেয়েছি, এমনি এমনি তো আর তোমাকে ছাড়ছি না। কি করতে চাইছেন আপনি? লিজা কোনো উত্তর না দিয়ে আমরা হাত ধরে টান দিয়ে কাছে নিয়ে জড়িয়ে ধরে, এমনভাবে জড়িয়ে ধরেছিল যেন আরেকটু হলে আমি উপরে চলে যেতাম। লিজা আমাকে ছেড়ে দিয়ে আমার কপালে চুমে দিল। আমি রাগের চেহারা নিয়ে লিজার দিকে তাকালাম। আরে রেগে আছো কেন? কি হয়েছে? সবার বউ ঠোঁটে কিস করে, আর তুমি আমার কপালে কিস করলে কেন? যাও, তোমার মতো বউ আমার লাগবে না। একটু রাগ করেই বললাম। আমার বরটা কি আমার উপর রাগ করেছে? অনেক। আমার কথা শুনে লিজা মুচকি হাসি দিয়ে আমার ঠোঁটে আলতো করে ঠোঁট বসিয়ে দিল। লিজার ঠোঁটের ছোঁয়া পেয়ে আমার ভালো লাগছিল। 7 মিনিট পর ছেড়ে দিল। এবার খুশি হয়েছ? অনেক খুশি। শাকিল একটা সত্যি কথা বলবে? কি কথা? তুমি আমাকে ভালোবাসো না, সত্যি করে বলবে কিন্তু। আমি আপনাকে ভালোবাসি, কিন্তু ভয় ভয় বলতে পারিনি। ভার্সিটির প্রথম দিনই আপনাকে দেখে ভালো লেগে যায়, আপনাকে নিয়ে ভাবতে শুরু করি। কিন্তু পরের দিন ভার্সিটি গিয়ে দেখি একটা ছেলেকে আপনি মারছেন। আমার পাশে একটা বড় ভাই দাঁড়িয়েছিল। তার কাছ থেকে জানতে পারি আপনি কি ভার্সিটির সব ছেলেকে এভাবে মারেন। তাই ভয়ে আমি আর আমার বন্ধুরা কেউ আপনার সামনে দিতাম না, আপনার থেকে দূরে থাকতাম। তাহলে এতদিন আমার সাথে অভিনয় করেছিলে? একটু। তবে আমি কিন্তু আপনাকে বুঝিয়েছি আমি আপনাকে কতটা ভালোবাসি। কিভাবে? রাতে বৃষ্টি কথা মনে আছে? আপনি আমাকে জড়িয়ে ধরেছিলেন। আমি কিন্তু তখন আপনাকে কিছু বলিনি। প্রায় রাতে আপনি আমার রুমে গিয়ে আমার ঠোঁটে কপালে কিস করতেন। আমি সব জেনেও না জানার অভিনয় করে যেতাম। কথাগুলো শুনে লিজা আমার উপর ঝাঁপিয়ে পড়ে। এলোপাতার কিল ঘুষি মেরে আমার অবস্থা নাজেহাল করে ফেলেছে। আমি লিজার হাত ধরে এক টান দিয়ে বুকের সাথে চেপে ধরলাম। লিজা আমার থেকে ছাড়া পাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু আমার শক্তির সাথে পেরে উঠছে না। ছাড়ো আমাকে, তুমি আমার সাথে কথা বলবে না। সত্যি ছেড়ে দিব? ঠিক আছে, তাহলে আমি বরং আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করে নেই। কি? আন্টি তোমার বিয়ে ঠিক করেছে? তাহলে আমার কি হবে? তোমার আর কি হবে? দেবদাস তো আর হতে পারবে না, তবে দেবদাসিনী হতে পারবে। দেবদাসিনী রূপে, কিন্তু তোমাকে সেই মানাবে। আমি রাস্তা দিয়ে হেঁটে বুকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে হেঁটে যাব, আর তুমি আমাদের দিকে তাকিয়ে থাকবে। লিজার দিকে তাকিয়ে দেখি লিজার চোখে পানি টলমল করছে, যে কোনো সময় কান্না করে দিবে। বলতে না বলতেই কান্না করে দিল। আরে কান্না করছো কেন? আমি তো মজা করে কথাটা বলেছি। তুমি এসব বিষয় নিয়ে আমার সাথে কখনো মজা করবে না। আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, আজকে ক্ষমা করে দাও। আমি লিজাকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে একটা কথা বললাম। কথাটা একটু পরে জানতে পারবেন। লিজা আমার কথা শুনে ফিক করে হেসে দিল। ভার্সিটি ছুটি হলে তামিদের সাথে বাসায় চলে আসছি, কারণ দেরি করে গেলে আম্মু আবার সন্দেহ করবে। লিজা আমাকে আসতে দিবে না, অনেক বুঝে চলে আসতে হলো। বাড়িতে এসে দেখি আম্মু সোফায় বসে টিভি দেখছে। আমি শীতে পা রাখতেই আম্মু টিভি দিকে তাকিয়ে আমাকে ডাক দিল। আম্মু কিছু বলবে? লিজার সাথে তোর দেখা হয়েছিল? না আম্মু, ওনার সাথে আমার দেখা হয় নাই। কেন বলো তো আম্মু? না এমনি, তুই রুমে যা। আর রুমে চলে গেলাম। টেবিলে বসে ভাবতেছি কিভাবে ময়না বেগম মানে আম্মুকে রাজি করানো যায়। অনেক ভেবে একটা বুদ্ধি মাথায় আসলো। বুদ্ধি কতটুকু কাজে লাগবে সেটা আমি জানি না, তবে চেষ্টা করলে দোষ কোথায়। তাই আমি প্রথমে দুলাভাইকে ফোন দিলাম, আপুকে ফোন দিলাম না, কারণ আপু আমার উপর রাগারাগি করতে পারে, এতে প্ল্যানটা নষ্ট হয়ে যাবে। 2 ফোন দিলাম কিন্তু ধরছে না। 3বারের সময় ফোন রিসিভ করে গরম গলায় বলল, কেন ফোন দিয়েছো তুমি? দুলাভাই আমার কথাটা শুনেন। আমি কথাটা বলতে ফোনটা কেটে দিল। আমি আবার ফোন দিলাম।
কেন বিরক্ত করছো? আমার বোনের জীবনটা তো নষ্ট করে দিয়েছো, এখন আবার কি চাই? আপনার কি মনে হয় আমি লিজার জীবন নষ্ট করার জন্য আপনাকে ফোন দিয়েছি? তাহলে কেন ফোন দিয়েছো? লিজাকে এবারে বউ করে আনার জন্য। আমি লিজাকে ভালোবাসি, কিন্তু আম্মু এত সহজে আমাদের মেনে নেবে না। তাই আমার কাছে একটা বুদ্ধি আছে, লিজাকে এবারে বউ করে আনার। এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কি বুদ্ধি, তাড়াতাড়ি বল। এখন না, কালকে আমার বন্ধুদের নিয়ে আপনার বাসায় আসবো। আপনি আপুকে রাতে সবকিছু বলে রাখবেন, যেন আমরা গেলে সিনক্রেট না করে। আর লিজাকে কাল ভার্সিটি পাঠিয়ে দিবেন। কেন, লিজা থাকলে কি সমস্যা? কোনো সমস্যা নেই, তবে আমি লিজাকে সারপ্রাইজ দিতে চাইছি। ঠিক আছে, তোমরা কখন আসবে? 8টার দিক দিয়ে আসবো। দুলাভাইয়ের সাথে কথা বলে ফোনটা কেটে দিলাম। এখন আবার তামিমদের ফোন দিয়ে সবটা জানাতে হবে। তামিমের মোবাইলে ফোন দিলাম, কিন্তু ব্যস্ত দেখাচ্ছে। মনে হয় শালা বউয়ের সাথে কথা বলতেছে। তাই আর বিরক্ত না করে হৃদয়ের মোবাইলে ফোন দিলাম, কিন্তু হৃদয়ের মোবাইলে ব্যস্ত দেখাচ্ছে। তাই হৃদয়কে মেসেজ করলাম, হৃদয় আমাকে ফোন দিস। মেসেজটা সেন্ড করে মোবাইল বিছানায় রাখতে হৃদয় ফোন করলো। হ্যালো শাকিল, ফোন দিয়েছিলি কেন? কালকে আপু শ্বশুরবাড়ি যাব, আমার সাথে তোরা যাবি। আমরা তোর আপুর বাড়িতে গিয়ে কি করব? সেটা কালকে জানতে পারবি। তুই সবাইকে বলে দিস। হৃদয়ের সাথে কথা বলে ফোনটা কেটে দিলাম। বিকেলে ছাদে বসে গেমস খেলতেছি, এমন সময় পাশের বাড়ি ভাবি ডাক দিল। শাকিল ভাই, শুনলাম আপনি নাকি বিয়ে করেছেন, তাও আবার আপনার দুলাভাইয়ের ছোট বোনকে। আপনাকে কে বলেছে? এইসব কথা বলতে হয় নাকি? বাতাসের সাথে ভেসে আসে। বাতাস তো আপনার সাথে কথা বলে। আরে না ভাই, পাশের বাসার শেফালি ভাবির মুখে শুনেছি। আর কি কি বলতেছে? আর কিছু বলেনি। আচ্ছা, ভাবিকে দেখতে পাচ্ছি না কেন? আপনার ভাবি বাপের বাড়ি গেছে। কবে আসবে? জানি না, এত প্রশ্ন করেন কেন? আপনার বউ বাপের বাড়ি থেকে কবে আসবে আপনি জানেন না? এটা কেমন কথা? আপনার যদি এতই দরদ উতলে পড়ছে, তাহলে আপনি ফোন দিয়ে জেনে নেন কবে আসবে। আমার আগ দেখে ভাবি আর কিছু বলতে পারলো না। তার আগে পিছন থেকে আম্মু রেগে গিয়ে বলল, শাকিল, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না? তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি? জানি আম্মু, কিন্তু তুমি হয়তো জানো না এই মহিলাগুলো কতটা খারাপ। এদের কারণে রাস্তা দিয়ে হেঁটেও যেতে পারি না, যেখানে যাই সেখানে একই প্রশ্ন। শাকিল, তোমার বউকে বাপের বাড়ি থেকে কবে আনবে? এতদিন বউকে কেউ বাপের বাড়িতে রাখে? শুনলাম তুমি নাকি ডিভোর্স দিবে। বলো, কি উত্তর দিব? কি হলো, চুপ করে আছো কেন? কিছু একটা তো বলো। হ্যাঁ, তুমি আর কি বলবে? তুমি তো খাচ্ছ আর ঘুমাচ্ছ, কিন্তু আমার উপর দিয়ে কি যাচ্ছে সে খবর কি তুমি রেখেছ? তোমার সিদ্ধান্তের জন্য আমার কতটা ক্ষতি হবে সেটা তুমি ভেবেছ? তুমি সবসময় বলতে আমরা দুজন তোমার হীরের টুকরো সন্তান, কিন্তু আজকে দেখো তোমার সিদ্ধান্তের জন্য এক হীরের টুকরা তোমার উপর অভিমান করে চলে গেছে, আর একজন কোনো মতো বেঁচে আছে। কথাটা বলে ছাদ থেকে নেমে রুমে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। রাতে খাওয়ার জন্য আব্বু এসে ডেকে গিয়েছিল, কিন্তু আমি যাইনি। পরে আম্মু এসে ডেকে যায়, আর যাওয়ার সময় বলে যায়, তুই যাই বলিস না কেন, আমি আমার সিদ্ধান্ত থেকে নড়বো না। আমি লিজাকে ছেলের বউ হিসাবে মেনে নেব না। কথাটা বলেই আম্মু চলে যায়। আমি মনে মনে বললাম, আম্মু তুমি মস্কাবে তো ভাঙবে না, তবে তুমি জেনে রেখো আমি কিন্তু তোমারই সন্তান। তোমাকে কিভাবে মানাতে হয় তা আমার ভালো করে জানা আছে। এমন বুদ্ধি করেছি না, তুমি নিজ থেকে লিজাকে এ বাড়িতে বউ করে আনবে। কখনো ঘুমিয়ে গেছি মনে নেই। সকালে ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8টা বেজে গেছে। আমি বিছানা থেকে উঠে হাতে শার্ট নিয়ে দৌড়ে হৃদয়ের বাড়ির দিকে রওনা হলাম। হৃদয়ের বাড়ির সামনে এসে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। এত দেরি করে আসলি কেন? আমরা তোর জন্য সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি। সরি, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি চল, দুলাভাই আমাদের জন্য বসে আছে। সবাইকে নিয়ে দুলাভাইদের বাড়িতে চলে এলাম। বাড়ির ভিতরে গিয়ে দেখি সবাই বসে আছে। আমি সালাম দিয়ে সবাই বসলাম। তা বাবা, কি জন্য আমাদের এখানে বসিয়ে রেখেছো? আন্টি, আপনারা হয়তো জানেন লিজা আর আমার বিয়ের কথা। আমি মানছি সবাইকে না জানিয়ে বিয়ে করাটা লিজার উচিত হয়নি, কিন্তু এতে দোষ কিছুটা হলেও আমার আছে। আমি লিজার কি আর ভালোবাসা বুঝেও অভিনয় করে গেছি, তাই হয়তো আমাকে হারানোর ভয়ে লিজা এই ভুলটা করেছে। তাহলে তুমি এখন কি করতে চাইছো? আঙ্কেল, যেহেতু লিজা এখন আমার বউ, তাই আমি লিজাকে নিয়ে সংসার করতে চাইছি। কিন্তু তোমার বাবা মা তাদের কিভাবে এই বিয়েতে রাজি করাবে? সেই জন্যই তো এখানে আসছি। হঠাৎ দরজা কলিং বেল বেজে উঠলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম। এতক্ষণ লাগে আসতে? আমরা তো তোমার জন্য কখন থেকে বসে আছি। বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আসার সময় ডাক দিয়ে আসবি না? প্রতিদিন তোর আম্মু ডেকে ডেকে কান ফাটিয়ে ফেলতো, আজকে কি হয়েছে আল্লাহ জানে। আব্বুর সাথে কথা বলতে বলতে আসছি, হঠাৎ আব্বু দৌড়ে এসে আমার আব্বুকে জড়িয়ে ধরলো। কেমন আছো আব্বু? আমি ভালো আছি, তুই কেমন আছিস মা? আমিও ভালো আছি। আমরা সবাই মিলে সোফায় বসলাম। আঙ্কেল আন্টি আব্বু থেকে অবাক হয়ে তাকিয়ে আছে। বাবা, আপনি? বসে কথাটা বললো আব্বু।
আমরা সবাই প্ল্যানে মনোযোগ দিলাম। অতবার আব্বু প্ল্যান বলতে লাগলো। প্ল্যান শেষে আমি তামিমদের সাথে বেরিয়ে গেলাম। সারাদিন ঘোরাঘুরি করে রাত 10টায় এসে ঘুমিয়ে পড়লাম। আজ 3 দিন হলো রিয়ার সাথে দেখা করতে পারি নাই। এই 3 দিন তামিমদের সাথে প্ল্যানে কিছু কাজ করেছি। আগামীকাল ভার্সিটি যাওয়ার প্রস্তুতি নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঢোলের শব্দে ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে বারান্দায় দাঁড়িয়ে বললাম, কে রে এত সকাল ঢোল বাজিয়ে আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল? তোমার বউ গো। কড়াটা শুনতে নিচে তাকে দেখি লিজা দাঁড়িয়ে আছে, আর তার পিছনে ব্যান্ড পার্টির লোক। আমি দৌড়ে নিচে চলে গেলাম। তুমি এখানে কেন? আর এই লোকগুলো এখানে কি করছে? আস্তে আস্তে এত বিচলিত হচ্ছ কেন? আগে মিষ্টি মুখ করো, তারপর সব বলছি। আমার মুখে এক এক করে 3টে মিষ্টি ঢুকিয়ে দিল। আমি কোনো মতো মিষ্টি শেষ করলাম। এবার বলো এসবের মানে কি? জান, তুমি বাবা হতে যাচ্ছ আর আমি মা। লিজার মুখে কথাটা শুনে গলায় মিষ্টি আটকে গেল। খুব খুব করে কাশি দিলাম। লিজা পানি এনে সামনে ধরলো। আমি পানি গ্লাস লিজার হাত থেকে নিয়ে খেয়ে আব্বু আম্মুর দিকে তাকালাম। আম্মু রেগে চোখ লাল করে ফেলেছে। আব্বু বোকার মতো দাঁড়িয়ে আছে। আমি লিজার দিকে তাকিয়ে দেখি লিজা মুচকে হাসছে। এই, তোমার হাসি বন্ধ করো। তুমি ব্যান্ড পার্টি নিয়ে এসব কথা এলাকায় বলতে বলতে আসছো? বেচারা আমার জন্য অনেক কষ্ট করেছে। আমার পরিবারের মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে। উনি আসছে আরেকজনের চিন্তা করতে। ঠাস করে একটা থাপ্পড় দিলাম। লিজা গালে হাত দিয়ে কান্না করে দিল। আম্মু এসে লিজাকে নিয়ে বাড়ির ভেতর চলে গেল। ব্যান্ড পার্টির লোক ব্যান্ড বাজাচ্ছে, তাই সামনে গিয়ে ধমক দিতেই সবাই পালিয়ে গেল। রাগে আমার শরীর ঘেমে যাচ্ছে। আমি দুলাভাইকে ফোন দিলাম। হ্যালো দুলাভাই, লিজা এসব কি শুরু করেছে? কেন লিজা আবার কি করলো? কি করে না সে সেটা বলেন। আপনার বোন সারা এলাকায় ব্যান্ড পার্টি বাজিয়ে জানিয়ে দিয়েছে সে নাকি মা হতে যাচ্ছে। কি বলছো? লিজা এসব করেছে আর আমরা কিছুই জানি না? তবে আর বলছি কি, তাড়াতাড়ি আসেন। ফোন কেটে দিয়ে বাড়ির ভিতরে গিয়ে আরেক দফা অবাক হলাম। আম্মু লিজাকে সবাই বসিয়ে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে। লিজা গালে হাত দিয়ে ফুফু হয়ে কান্না করছে আর খাবার খাচ্ছে। ওদিকে আম্মু আলগা ভালোবাসা দেখিয়ে বলছে, আমার আম্মুটার গালে থাপ্পড় দিয়ে কি অবস্থা করেছে। আজকে শাকিল বাড়ি আসুক, দেখে নিব আমার আম্মুর গায়ে হাত তোলা। আমার কথা শুনে লিজা কান্না বেগে আরো বাড়িয়ে দিল। আমি আর আব্বু দূর থেকে দাঁড়িয়ে এদের কাহিনী দেখছি। হঠাৎ দরজার দিকে তাকিয়ে দেখি দুলাভাই, আপু, আঙ্কেল আন্টি থ মেরে দাঁড়িয়ে আম্মু আর লিজার দিকে তাকিয়ে আছে। আম্মু লিজাকে যত্ন করে খাইয়ে দিয়ে রুমে পাঠিয়ে দিল। হঠাৎ দুলাভাই আব্বুর পিছনে গিয়ে কানের কাছে কি যেন মুখ নিয়ে বলল, বাবা এখানে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছি না। আমিও বুঝতে পারছি না, শুধু নীরব দর্শকের মতো তাকিয়ে তাকিয়ে দেখছি। হঠাৎ ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে তাকে দেখি হৃদয়। আমি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে হৃদয় বলে উঠলো, দোস্ত তোর ভাবি তো পেয়ে গেছি। রাখ শালা, তোর ভাবির গুষ্টি গিলাই। তোর আবার কি হলো? কি হয়েছে দেখতে চাস? তাহলে বাড়িতে চলে আয়। রেগে ফোনটা কেটে দিয়ে যে পকেটে ফোনটা রাখবো এমন সময় আম্মু বলে উঠলো, এই হারামজাদা, তুই এখানে কি করছিস? রুমে যা। আমি আম্মুর কথা মতো মাথা নিচু করে রুমে চলে আসলাম। রুমে বসে ভাবছি কিছুক্ষণ আগের কথা। এসব কি হলো? আমরা প্ল্যান করেছি লিয়ার জন্য আমি সুইসাইড করব। ডাক্তার আঙ্কেল মানে হৃদয়ের মামা আম্মুকে বলবে এবারের জন্য রুগীকে বাঁচাতে পেরেছি, তবে আবার সুইসাইড করার চেষ্টা করলে আমাদের হাতে আর কিছু করা থাকবে না। রুগী যা চাইছে আপনারা সেটাই করেন। আর একটা কথা, এই লিজা মেয়েটাকে রুগী বারবার এই নাম ধরে ডাকছিল। আপনারা যত তাড়াতাড়ি পারেন এই মেয়েটাকে রুগীর কাছে নিয়ে আসেন, না হলে রুগী আবার সুইসাইড করার চেষ্টা করতে পারে। আম্মু গিয়ে লিজার আব্বু আম্মুর কাছে ভুল স্বীকার করে লিজাকে আমার কাছে নিয়ে আসবে। প্ল্যানের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। 11টার সময় নিলয় মানে আমার মামাতো ভাই ডাকে, ঘুমটা ভেঙে যায়। তুমি কখন আসলে? সকালে এসেছি, এখন ঘুম থেকে উঠ, আমার আবার অনেক কাজ পড়ে আছে। তুমি আবার কি কাজ? বাড়িতে তো কাজ করার জন্য লোক আছেই। বাইরে গিয়ে দেখ, তাহলেই বুঝতে পারবি। বাইরে এসে দেখি বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে। মনে হয় আজকে এই বাড়িতে বিয়ে হবে, কিন্তু বিয়েটা কার? আর বিয়ে হলে আমি তো জানতেই পারতাম। তাহলে কার বিয়ে? দূর, আমি এত চিন্তা করছি কেন? নীলয় ভাইকে জিজ্ঞেস করলেই তো হয়, উত্তর পেয়ে যাব। আমি রুমে ঢুকে নীলয় ভাইয়ের সামনে দাঁড়ালাম। কিছু কি বলবি? বাড়িটা এত সুন্দর করে সাজানো হয়েছে কেন? বিয়ে হবে তাই। কার বিয়ে? তোর আর লিজার। কি আমার বিয়ে? আর আমি জানি না? এই বিয়ে আমি করব না। দরকার পড়লে বাড়ি থেকে পালিয়ে যাব, তো বিয়ে করব না। কি বললি তুই? দরজার দিকে তাকিয়ে দেখি লিজা চোখ গরম করে দাঁড়িয়ে আছে। লিজাকে দেখে আমার শরীর আপনা আপনি কাঁপতে শুরু করলো। লিজা এসে নীলয় ভাইকে বাইরে পাঠিয়ে দরজা বন্ধ করে দিল। আমি ভয় শেষ। লিজা আমার কাছে এসে গালের উপর আঙ্গুল দিয়ে স্লাইড করে গলায় এসে আমার শার্টের কলার চেপে ধরে। কি বলেছিলি তুই আমাকে? বিয়ে করবি না তাই তো? না না, আমি আবার কখন কি করলাম? আমি তো বলেছি এই বিয়ে আমি নাচতে নাচতে করবো। সবাইকে দেখাতে হবে না আমি আমার বউকে কতটা ভালোবাসি? তাই বুঝি? তাই।
তাহলে আমাকে এখন একটু আদর করে দাও। না না, কি বললে? করছি তো। আমি লিজার গালে কিস করলাম। আমি কি গালে কিস করতে বলেছি? আমি এইখানে কিস করতে বলেছি। আমি পারবো না। তোমাকে করতে কে বলেছে? আমি নিজেরটা নিজেই নিয়ে নিচ্ছি। লিজা আমাকে বিছানায় ফেলে বুকের উপর উঠে কিস করতে লাগলো। 3 মিনিট হয়ে গেল কিন্তু ছাড়ছে না। 5 মিনিট পার হয়ে গেল তবুও ছাড়ছে না। এদিকে ঠোঁট কেটে গেছে আমার, আবার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি লিজাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলাম। এভাবে কেউ পাগলের মতো কিস করে? সরি। ঠিক আছে, রুমে যাও। লিজা মুখ গুমরা করে রুমে চলে গেল। এরপর তামিমরা এসে আমাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। আমি আর কি বলতাম, বসে বসে শুনে যাচ্ছি। সন্ধ্যা 7টা কাজী এসে আমাদের বিয়ে পড়িয়ে দিল। একটু পর আমাদের দুজনকে টেবিলে বসিয়ে 1 প্লেটে খাবার দিল। আমি লিজার মুখে 1 লোকমা খাবার দিলাম। লিজা খাবার খেয়ে আমার মুখে 1 লোকমা তুলে দিল। খাবার মুখে নিতে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। হঠাৎ লিজা শাড়ির আঁচল বের করে আমার চোখের পানি মুছে নিল। খুব কষ্ট হচ্ছে। হুম। সরি। আমি লিজার দিকে তাকিয়ে দেখি লিজার চোখের পানি টলমল করছে। আমি লিজার কপালে কিস করতে যাব এমন সময় আপু বলল, এই কি করছিস তোরা? এখানে কি বাসর সেরে ফেলবি? আপুর কথা শুনে সবাই হেসে দিল। আমি লজ্জা পেয়ে দৌড়ে এসে রাত 11টা মজুর জোর করে ছাদ থেকে নামিয়ে বাসর করে ঢুকিয়ে বাইরে থেকে দরজা আটকে দিল। আমি বিছানার দিকে তাকিয়ে দেখি লিজা বিছানা নেই। ওয়াশরুম থেকে শুরু করে সব জায়গায় খুঁজেও লিজাকে পেলাম না। হঠাৎ বারান্দায় গানের শব্দ পেলাম। আমি গুটি গুটি পায়ে বারান্দায় গিয়ে দেখি লিজা বারান্দায় সুন্দর করে পর্দাটা নিয়ে হাঁটু পর্যন্ত শাড়ি উঠে লুগি ডান্স গানে তাল মিলে নাচছে। আমি দাঁড়িয়ে লিজার নাচ দেখছি। গানের মাঝখানে লিজা উল্টো দিকে ঘুরে দেখে আমি দেওয়ালের সাথে হেলান দিয়ে লিজার দিকে তাকিয়ে আছি। লিজা লজ্জা পেয়ে দৌড়ে রুমে গিয়ে বিছানার উপরে উঠে বসে পড়লো। আমি নিজেকে স্বাভাবিক করে রুমে গেলাম। রুমে গিয়ে লিজার পাশে বসে লিজার হাত ধরে বললাম, তুমি কিন্তু অনেক সুন্দর নাচতে পারো। আজকে না দেখলে আমি জানতে পারতাম না আমার বউ এত সুন্দর করে নাচতে পারে। দূর, হাসি পাচ্ছে তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। লিজা আমাকে ধাক্কা দিয়ে ফেলে আমার গালে কামড় বসিয়ে দিল। আমিও কম কিসে লিজাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে আমি লিজার ঘাড়ে ও গলায় কামড় বসিয়ে দিলাম। লিজার এগিয়ে আমার বুকে কামড় বসিয়ে দিল। আমি লিজার 2 হাত শক্ত করে চেপে ধরে লিজার নাকের কাছে নাক ঘষা দিলাম। লিজা নজর বন্ধ করে শান্ত হয়ে যায়। তা ম্যাডাম, এসবের মানে কি? কোন সব? এই যে আপনি আর আম্মু মিলে প্ল্যান করলেন আর আমাকে কিছুই জানালেন না। আমি শুধু একটু কষ্ট করলাম। সরি, তোমাদের সারপ্রাইজ দিতে চাইছিলাম কিন্তু বলি নাই। কিন্তু আমরা যে এতটা কষ্ট করলাম তার কি হবে? বললাম তো সরি। সরিতে কাজ হবে না, এই জন্য তোমাকে শাস্তি পেতে হবে। প্লিজ, আজকে না। আজকে তো আমাদের বাসর রাত। আজকে কোনো বাসর হবে না, এটা তোমার শাস্তি। কি বললি? তুই কেন তোর বাপের এসেও বাসর করব? তাহলে আমার বাবাকে পাঠিয়ে দিই, তার সাথে বাসর করো। লিজা রেগে বুকের উপর থেকে বসে হাত 2টা খাটের সাথে বেঁধে ফেললো। এবার বাসর না করে কোথায় যাবে চান্দু? তুমি আমার হাত বাঁধলে কেন? আজকে তোমাকে ধর্ষণ করে বাসর করব। কি? জি। লিজা আমার ঠোঁটের উপর রোমান্টিক অত্যাচার শুরু করে দিল। আমি শুধু অসহায়ের মতো শুয়ে আছি। 5 মিনিট পর ঠোঁট ছেড়ে দিয়ে বলল, জান, দ্বিতীয় রাউন্ডের জন্য প্রস্তুত হও। কিসের দ্বিতীয় রাউন্ড? আর সেদিন বলেছিলে না আমরা দুজন মিলে একটা ক্রিকেট টিম বানাতাম, তার কথা বলছি। ঠিক আছে, তার আগে আমার হাত খুলে দাও। তুমি একা একা কিভাবে ক্রিকেট টিম বানাবে? কে বলেছে আমি একা? তুমি আছো না, তুমি এভাবে শুয়ে থাকো, বাকি কাজ আমিই করে নিব। লিজা আমার পায়জামা পাঞ্জাবি খুলে আমার পর ঝাঁপিয়ে পড়লো। আমি শুয়ে ভাবছি আজকে আমার বউ আমাকে বাসর ঘরে ধর্ষণ করলো। এই মুখ নিয়ে আমি কিভাবে সবার সামনে দাঁড়াবো? একটু পর লিজা ক্লান্ত শরীরে আমার পর শুয়ে পড়ে, তারপর হাতে বাঁধন খুলে দেয়। আমি লিজার কপালে চুমু দিয়ে লিজাকে